আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কি শুরু করে দিতে পারি? আহ, নাকি কিছুক্ষণ ওয়েট করবো আরো কেউ জয়েন করার ইচ্ছা আছে? বুঝতে পারছি না। আহ ফেরদৌস, আমরা কি শুরু করে দিব? জি ম্যাম, আমরা শুরু করতে পারি। অলমোস্ট 8টা 10 হয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। প্রথমত সবাইকে অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা, যারা বাংলাদেশে আছেন এবং যারা যেখানে আছেন। সবাইকে শুভেচ্ছা। আহ, আমি আহ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এই আজকে আমাদের যে ওয়েবিনার, খুবই অল্প সময়ে এটা আমরা ঠিক করেছি যে এই ধরনের একটা ওয়েবিনার করব, ওপেন ডিসকাশন। আমরা অনেক ডিসকাশন করি, কিন্তু এটা আর একটু ফর্মালাইজ ওয়েতে আমরা সবাই একসাথে বসে ডিসকাশন করা, এভাবেই করব। সো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের টপিক, রিক্সা আলাদা কিভাবে আমরা আসলে ট্রাফিক শিক্ষা দিতে পারি, সেই সেই বিষয়ে আমরা আজকে ওয়েবিনার করব। এই ওয়েবিনারটা আমাদের ডেফিনেটলি আমাদের আরবান লাইফ এবং এনভায়রনমেন্ট এবং আহ, আমরা যদি সোশ্যাল জাস্টিস বলি, এই তিনটা বিষয়কেই আসলে আহ, স্পর্শ করে এবং তিনটা বিষয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজকের ওয়েবিনারটা আমরা মেইনলি শুরু করব আহ, কিছু বাস্তব অভিজ্ঞতা দিয়ে। এখন যেহেতু আমাদের অল্প সময় ছিল, আমরা কোনো ট্রাফিক পুলিশকে এখানে ইনক্লুড করতে পারি নাই। ভবিষ্যতে হয়তো আমরা তাদের অভিজ্ঞতা শুনবো, কিন্তু আমরা সেটা না হলেও আমরা কিছু স্টুডেন্ট যারা ট্রাফিক ম্যানেজমেন্টের ভলান্টিয়ার হিসেবে কাজ করেছে এবং করে যাচ্ছে, তাদের কথা দিয়ে প্রথমে শুরু করব। তারা কিরকম ভাবে আসলে, কারণ আমরা আমরা তো অ্যাজ এ, যদি আমি বলি, আমরা যখন ইউজ করি, আমরা ইউজার এবং আমরা আসলে দেখছি জিনিসটা, কিন্তু তারা তো ফিল্ডে থেকে এটাকে ম্যানেজ করেছে এবং কি সমস্যার সম্মুখীন হয়েছে সেখান থেকে শুরু করে তারপর আমরা যারা এখানে এক্সপার্ট আছেন বা প্যানেল আছেন তাদের কাছে যাব এবং কিভাবে আমরা আসলে এই রিক্সা রিক্সা যারা চালান তাদেরকে আহ, এই ট্রাফিক এডুকেশনে এডুকেটেড করতে পারি। এবং এটা শুধুমাত্র যে আমাদের ট্রাফিকের জন্যই ইম্প্যাক্টফুল, নট নেসেসারি, এটা যে আমাদের জলবায়ু পরিবর্তন বা এনভায়রনমেন্টের জন্য অনেকাংশে ইনডাইরেক্টলি হলেও বেশ ভালোভাবে নির্ভরশীল, সেটা নিয়েও আমরা কিছু ডিসকাস করব। আচ্ছা, এখন আমি প্রথমে তাহলে আমাদের আসল যেই সরি, আমাদের যে অনুষ্ঠান অথবা আমাদের যে আহ, আলোচনা, তার মধ্যে আমি যাই। তো আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমরা প্রথমে স্টুডেন্ট ভলান্টিয়ারদেরকে কাছ থেকে শুনবো তাদের অভিজ্ঞতা। সো এখানে আমাদের সাথে কয়েকজন ভলান্টিয়ার আছে যারা আসলে কাজ করেছিলেন। আম, প্রথমে আমি যদি বলি সাইয়দ, আচ্ছা, আমি সরি, তার আগে আমি যদি একটু প্যানেল মেম্বার যারা আছেন, যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকে, আমাদের এখানে খুব বেশি লোক আজকে উপস্থিত নেই, তারা যদি একটু তাদের ইন্ট্রোডাকশনটা একটু বলেন। কারা আছে, খুব অল্প একটা সেন্টেন্সে, যে কোথায় আছেন এবং কি করছেন, আপনাদের ইন্ট্রোডাকশনটা। প্রথমে আমি ইঞ্জিনিয়ার মঞ্জুর, ওনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি শুরু করেন, তারপরে আমরা অন্য সবার কাছে যাচ্ছি। আহ, সবাইকে সালাম আলাইকুম, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। সংক্ষেপে যদি বলি, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং এই মুহূর্তে আমি একটা থাইল্যান্ডের একটা সিমেন্ট কোম্পানিতে কাজ করছি, যেটা পৃথিবীর 8-6টা দেশে অপারেট করে। তো বাংলাদেশ সেগমেন্টে আমি হেড অফ কর্পোরেট সেলস হিসেবে আছি। বাট এই ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন যেটা আমাদের, সেখানে আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে এক্সিকিউটিভ কমিটিতে আছি। এবং এটা আমার একটা পার্সোনাল সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকেই আমি আসলে এই ফোরামের সাথে বা ফাউন্ডেশনের সাথে যুক্ত। এবং আমি একজন স্টেক হোল্ডার, একজন ভুক্তভোগী ব্যাটারি চালিত রিক্সা সংক্রান্ত বিষয়ে। তো আমি আমার অভিজ্ঞতা বা আমার আইডিয়া শেয়ার করতে এইভাবে চলে যাচ্ছি। আম, আচ্ছা, এরপরে আমি রিয়াজউদ্দিন রবিন, আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন।
আচ্ছা। ফেরদৌস, তুমি তোমার পরিচয়টা একটু দাও। আহ, আসসালামু আলাইকুম। আমি এসএম ফেরদৌস। আমি অ্যাকচুয়ালি একজন স্টুডেন্ট। আমি পড়াশোনা করতেছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আর একই সাথে আমি কাজ করছি অ্যাকুমেন হ্যাভেনে। আর বিগত যে আন্দোলনটা ছিল 24শে জুলাইতে, সে আন্দোলনের পরে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শূন্যতা তৈরি হয়, তখন আমরা এই স্থানে থানাগুলোতে কাজ করেছি এবং সবচেয়ে বেশি কাজ করেছি ট্রাফিকের স্থানে। পুলিশের সাথে সাথে ট্রাফিকের পুলিশ যারা ছিল, সাধারণ পুলিশের মতো তারাও চলে গিয়েছিল। এবং আমরা সবাই একত্রে দেশের জন্য ওই সময়ে আমরা কোনো প্রকারের প্রশিক্ষণ বা কোনো প্রকারের সহযোগিতা ছাড়া আমরা নিজ দায়িত্বে সবকিছু পালন করেছি এবং স্টুডেন্টরা নিজেরা কোঅপারেট করে সমন্বিতভাবে কাজ করেছে। সেই হিসেবে আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে এখানে জয়েন করেছি। আচ্ছা, থ্যাংক ইউ এস এম ফেরদৌস। আহ, আচ্ছা, ডক্টর নাজমুস সাকিব। আসসালামু আলাইকুম। আমার নাম ডাক্তার নাজমুস সাকিব। আমি ইসলামিক ইউনিভার্সিটি টেকনোলজি আইইউটি-তে অ্যাসোসিয়েট প্রফেসর কর্মরত আছি। আমার পেভমেন্ট আর রিক্সা নিয়ে আমার কিছু কাজ আছে, তো আশা করি কিছু কন্ট্রিবিউট করতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে কে বলতে চান? কারণ আসলে নামগুলো আমি ঠিক এখানে আছে যেটা সেটা ধরে যদি আমি বলে তাহলে, আচ্ছা, আমি তাহলে বলি। ফয়সাল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল ইবনুর রহমান, সিনিয়র ট্রান্সপোর্ট মডেলার, স্ম্যাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সৈয়দ ওয়ালিউল্লাহ। আচ্ছা, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? এখন আসসালামু শোনা আলাইকুম। যাচ্ছে। জি, ওয়ালাইকুম জি, আসসালাম, কি শোনা আসসালামু যাচ্ছে? আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আমি একজন ট্রান্সপোর্ট প্রফেশনাল। আমি আমি ইউকেতে প্রায় 15 বছর মতো ট্রান্সপোর্ট প্ল্যানিং, ট্রান্সপোর্ট মডেলিং এবং ট্রান্সপোর্ট ইকোনমিক্স অ্যাজ ওয়েল এজ বিজনেস ডেভেলপার হিসেবে কাজ করেছি। বর্তমানে আমি ইসলামিক বাংলাদেশে আছি, ট্রান্সপোর্ট ইকোনমিক্স। তো আমার বাংলাদেশ এবং ইউকে এবং ইউরোপের কিছু, দেশে কাজ করার সুযোগ হয়েছে। আফ্রিকারও কিছু প্রজেক্টে আমি কাজ করেছি। আহ, তো আমার রিক্সা নিয়ে কিংবা নন মোটরাইজ ট্রাফিক নিয়ে কিছু কাজের অভিজ্ঞতা আছে এবং আমার সুযোগ হয়েছে ডেভেলপিং এবং ডেভেলপ কান্ট্রিতে। আপনারা জানেন যে ইউরোপের বিভিন্ন দেশে রিক্সা কিংবা সাইকেল কিংবা ট্রাইসাইকেলের বেশ কিছু কাজ হয়েছে কিংবা তারা ওইটাকে একসেপ্ট করেছে বিভিন্নভাবে। তো আহ, সেই প্রেক্ষাপটে এবং বাংলাদেশে আমার কাজের সুবাদে আমি 4 বছর ধরে বাংলাদেশে কাজ করতেছি। এই সুবাদে আমি একটা আশা করছি যে একটা আহ, যথাযথ এবং ইউজফুল একটা কন্ট্রিবিউশন করতে পারবো আশা করছি। এবং এখান থেকে আমি যারা ফিল্ডে কাজ করছেন, ছাত্ররা যারা আছেন, তারা তো অ্যামেজিং কাজ করছেন অবশ্যই, ও সারা বাংলাদেশ তাদের প্রশংসায় করছে। তো আশা করছি সেখান থেকে আমি কিছু পয়েন্টসও পিক করতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শাহনেওয়াজ মোশাররফ ফিরোজ কায়সার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আমার পুরো নামটা শাহনওয়াজ ফিরোজ কাইসার। ওকে। বেসিক্যালি আমি সিভিল ইঞ্জিনিয়ার। তো আসলে আমি প্রায় 17 বছর দেশের বাইরে মধ্যপ্রাচ্যে কাজ করেছি। আর 14 বছরের মতো ছিলাম সংযুক্ত আরব আমিরাতে। ইনশাল্লাহ আমি নেক্সট মান্থ আবার হয়তো চলে যাব, দুবাইতে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আহ এটুকুই আর কি। তবে আমার এই প্রফেশনে, এই সংগঠনের সঙ্গে, অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি, নিজেকে সম্মানিত বোধ করছি। আপনাদের সবার জ্ঞান আমাকে ঋদ্ধ করবে বলে আমি প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। ফারাবি ইসলাম পান্থ। ওকে। আচ্ছা, তাহলে জুই, সাইদা আসমাতুল জুই। আচ্ছা, আসসালামু আলাইকুম সরি। সবাইকে। আমি স্মল জান্নাত জুই। বর্তমানে পড়াশোনা করছি সরকারি বাংলা কলেজে, অনার্স 3য় বর্ষে, বাংলাদেশে আছি।
আমার ডিপার্টমেন্ট হচ্ছে বোটানি। পাশাপাশি হচ্ছে জুলাই রিভলিউশনের পরে আমরা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট এন্ড আমাদের একটা ফুল টিম, 7 কলেজের ফুল টিম ট্রাফিক ম্যানেজমেন্ট এন্ড থানা পরিষ্কারের কাজে কর্মরত ছিলেন। এবং আমি এখন বর্তমানে ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে না থাকলেও আমার টিম হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে আছে। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ইয়ে, আলোচনাটা শুরু করি। জুই, তুমি কি তোমার অভিজ্ঞতা দিয়ে শুরু করবা? আমরা আজকে মেনলি প্রথমে ট্রাফিক, ওদেরকে, ওদের সাথে স্টুডেন্টদের অভিজ্ঞতা শেয়ার করে তারপরে আমরা মেনলি দুইটা বিষয়ের উপরে আলোকপাত করব। সেটা হচ্ছে যে কিভাবে আমরা ট্রাফিক এডুকেশনটা রিক্সা পুলারদের অথবা রিক্সা যারা চালান তাদেরকে দিতে পারি, এবং সেই ট্রাফিক এডুকেশন পাওয়ার সাথে সাথে সেটা কিভাবে আমাদের শহরকে একটা ক্লাইমেট রেজিলিয়েন্ট সিটি হিসেবে গড়ে তুলতে অথবা ক্লাইমেট চেঞ্জ কমব্যাট অথবা ক্লাইমেট জাস্টিস আনতে সহায়তা করবে। আচ্ছা জুই, তুমি তাহলে তোমার অভিজ্ঞতাটা দিয়ে শুরু করো, তারপর আমরা ফেরদৌসের কাছে যাব। থ্যাংক ইউ ম্যাম আমাকে প্রথমে সুযোগ দেওয়ার জন্য। ওয়েলকাম। ম্যাম, আমাদের তো জুলাই রিভলিউশনের পরে হচ্ছে আমাদের সচরাচর হচ্ছে সবাই দেখেছে, জানে সবাই যে পুলিশের একটা ঘাটতি ছিল ট্রাফিক ম্যানেজমেন্টের কারণে। যে কারণে আমরা স্টুডেন্টরাই নিজ উদ্যোগে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা মানে সিদ্ধান্ত নেই, যেহেতু অন্যান্য অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমি যেহেতু 7 কলেজে পড়াশোনা করছি, তো 7 কলেজের আমাদের একটা সেভ ইউথ 7 কলেজ চ্যাপ্টার আছে। তো আমরা একটা মিটিং করে, আমাদের স্যার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যিনি ন্যাশনাল কোঅর্ডিনেটর আমাদের সেভের, তো তার আন্ডারে হচ্ছে তার নির্দেশনায় আমরা একটু টুকটাক গাইডলাইন যা পেয়েছি সেভাবে হচ্ছে আমরাও মাঠে নেমে গিয়েছি। আমরাও, আমাদের ওইভাবে কোনো ধারণা ছিল না। আমাদের লক্ষ্য ছিল যে এখন আমাদের দেশে পুলিশ নাই, আমাদের কাজ করার মতো কেউ নাই, আমাদের সাধারণ নাগরিক তাদের জীবনযাপন করতে হবে। ওই রকম মেন্টালিটি নিয়ে হচ্ছে আমরা টিমরা মিলে সবার সাথে একসাথে ট্রাফিক ম্যানেজমেন্টে নেমে যাই। তো ওভারঅল হচ্ছে এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল সবকিছু মিলিয়ে। কিন্তু শুরুতে একটু আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। লাইক দেখা যাচ্ছে আমরা মেয়েরা আমাদেরকে মানে বলতো যে মেয়েরা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, মেয়েদের তুলনায় রাতের বেলা শুধু ছেলেরা থাকুক, সন্ধ্যার পরে মেয়েরা না থাকুক, থাকলে সমস্যা হবে। ইভেন আমাদের দেখা গিয়েছে, ইভেন অনেকে হচ্ছে আমাদের টিমের সাথে যারা কাজ করেছে তাদের একজনকে ইভেন এমনও হয়েছে যে কাইন্ড অফ মানে কিডন্যাপের মতো একটা সিচুয়েশনও ক্রিয়েট হয়ে গিয়েছিল। এটা হচ্ছে সায়েন্স ল্যাবের ওখানে হয়েছিল, যখন আগস্টের দিকে সায়েন্স ল্যাবের ওখানে এই ঘটনাটা ঘটেছিল আমাদের সামনেই। তো ওই অনেকগুলোই আমাদের অ্যাজ এ গার্ল, একজন মেয়ে হিসেবে আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। আর অভিজ্ঞতার জায়গা থেকে বলতে গেলে আমাদের যেহেতু ওইভাবে কোনো ধারণা ছিল না, বেসিক যতটুকুই পেরেছি আমরা মাঠে ট্রাফিক ম্যানেজ করতে করতেই হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্টটা শিখেছি। এখনো আমাদের অনেক ঘাটতি রয়েছে। কিন্তু দেখলাম হচ্ছে আমরা তো তাও হচ্ছে শিখেছি, কিন্তু যারা হচ্ছে বাংলাদেশে রিক্সা পুলার, তারপর হচ্ছে বাস ড্রাইভার, লোকালি যারা গাড়ি চালক, ইভেন যারা হচ্ছে একটু হায়ার ক্লাস, যাদের নিজস্ব গাড়ি আছে, তারাও দেখা যাচ্ছে তারা ম্যাক্সিমাম যারা আন্ডার লেভেলে যারা আছে, যারা রিক্সা চালক, তারা যদি আইন নাও জানে প্রপারলি, কিন্তু যারা হায়ার লেভেলে আছে তারা কিন্তু আইন কানুন গুলো জানতো। কিন্তু তাও দেখা যাচ্ছে তারা হচ্ছে প্রপারলি মেনে চলতো না। তাদের একটা কেমন একটা হায়ার অথরিটি, কেমন একটা ওরা আমাদের সাথে বিহেভ করতো, মানে কাইন্ড অফ আমরা যদি বলতাম একটু থামতে, তারা আমাদের কথা শুনতো না, তারা গাড়ি চালিয়ে যেতেন, আমাদের সাথে মিসবিহেভ করতো, বলতো কাইন্ড অফ ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো, কেন এইসবের মধ্যে আসছো, মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকো, মেয়ে মানুষকে ঘরে মানাই, ট্রাফিক ম্যানেজমেন্টে কেন আসছো। এভাবে আমাদেরকে অনেক ভাবে হচ্ছে হেনস্থার শিকার হইতে হয়েছে। তো পরে আর কি করার, আমরা তাও হচ্ছে আমরা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করি। এন্ড আমাদের যে টিমমেটরা যারা হচ্ছে এরকম বিপদের সম্মুখীন হয়েছে, ইভেন কিডন্যাপ পর্যন্ত চলে গিয়েছে আমার এক টিমমেট। ইভেন এমন অনেক অনেক সিচুয়েশন হয়েছে শুধু ওই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। পরবর্তীতে হচ্ছে আমাদের বাকি টিম মেম্বারদের পরিবারে হচ্ছে গুজব ছড়িয়ে যায় যে মেয়েরা এখানে কাজ করলে মেয়েরা আনসেফ, ইভেন ছেলেরাও আনসেফ, মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হবে। এখন যেহেতু পুলিশ নাই, আহ, থানাগুলা পুড়িয়ে ফেলছে। সব মিলিয়ে একটা গুজব ছড়ানো হচ্ছিল। পরবর্তীতে কিডন্যাপের পরবর্তী দিনে দেখা যাচ্ছে আমরা মেয়ে টিমমেট সেভাবে পাচ্ছিলাম না। আমাদের সায়েন্স ল্যাবে, আসাদ গেটে, তারপর হচ্ছে ফার্ম গেটের ওখানে আমাদের মেয়ে দরকার ছিল, মেয়ে ট্রাফিক পুলিশ দরকার ছিল।
কিন্তু আমরা ওইভাবে পাচ্ছিলাম না, কারণ গার্ডিয়ানরা পারমিশন দিচ্ছিল না। একটা ভয় ভীতি কাজ করতেছিল তাদের মধ্যে, যে তাদের মেয়ে মেয়ে হিসেবে তারাও এখানে হচ্ছে একটা বিপদের সম্মুখীন হতে পারে। তো কাইন্ড অফ এগুলা আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের মানে স্পেসিফিক্যালি যদি আমি যারা রিক্সা চালান তাদের কথা জিজ্ঞেস করি, যে তাদেরকে ম্যানেজ করতে কি কষ্ট, মানে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছো? আমরা হয়তো অনেক কিছু জানি, কিন্তু তোমাদের বাস্তব অভিজ্ঞতাটা আর কি, যে ধরো রিক্সাওয়ালারা কি কথা শুনতো না, বা তারা কি করতো আর কি, তোমরা যখন বলতা তাদের ট্রাফিক এডুকেশন কিরকম থাকা উচিত বা কিরকম নাই আর কি, জাস্ট ওভারঅল একটা দুটো সেন্টেন্সের মধ্যে যদি বলতে পারো যে তাদের সাথে তোমাদের কাজের অভিজ্ঞতাটা। আচ্ছা ম্যাম, ওভারঅল বলতে গেলে ম্যাম, কয়েকজন রিক্সা চালকের ব্যবহার খুবই ভালো ছিল। তারা সুন্দর করে কথা শুনতো and তারা একটু আইনগত একটু ধারণা রাখতো, বা না জানলেও তারা সেটা মেনে চলার চেষ্টা করতো। কিন্তু বাকি কিছু হচ্ছে পেয়েছি অনেক মানে কি বল, অনেক মিসবিহেভ করেছে আমাদের সাথে। আমাদের কথা তো শুনেই নাই, উল্টা আমাদেরকে একদম ওপেনলি আমাদেরকে অনেক গালিগালাজ করেছে। এবং তারাও হচ্ছে তারা অনেকে হচ্ছে নিয়ম কানুন জানা সত্ত্বেও তারা সেটা সঠিকভাবে পালন করেনি। এন্ড তারা, আমরা ছোট বলে, আমরা স্টুডেন্ট বলে, তারা আমাদের কথাও তখন মেনে চলেনি। শুরুতে একটু কষ্ট হয়েছিল, পরে যখন একটু আমরা পানিশমেন্ট দিয়েছি, আমরা অনেক স্ট্রিক্ট হয়েছি, তখন শুনেছে। পরবর্তীতে আবার ঠিক সেম আর কি, মানে এভাবেই এগিয়েছে ওভারঅল। এন্ড আরেকটা বিষয় ম্যাম, যেটা হচ্ছে আমাদের উচিত, আমাদের আসলেই হচ্ছে এই, বাংলাদেশের রিক্সা পোলারদেরকে নিয়ে একটা, ওদের জন্যই হচ্ছে ওদের লার্নিং পারপাসে বা কিভাবে হচ্ছে ড্রাইভিং চালানো এবং আইনগুলো কিভাবে মেনে চলতে হয়, ওভারঅল যদি একটা যদি ধারণা দেওয়া যায়, আসলে ম্যাম খুবই ভালো হয়। এটা খুবই ঘাটতি রয়েছে ওদের মধ্যে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ফেরদৌস, তুমি কিছু বলতে চাও? জি ম্যাম, আসলে এই ব্যাপারে কাজ তো আমরা ফিল্ডে করেছি। তা রিক্সা পুলাররা আসলে যে অবজারভেশন ওদের উপরে, ওরা আসলে কোনো কন্ট্রোলের বাইরে রয়েছে। আমরা আসলে বাংলাদেশের ট্রাফিকের যতগুলো স্টেক হোল্ডার রয়েছে, যেমন এখানে গণপরিবহনের যত মালিক আছে তারা একটা পক্ষ, গণপরিবহনের শ্রমিকরা একটা পক্ষ, যারা রোড অথরিটি তারা একটা পক্ষ, যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ট্রাফিক বা ডিএমপির যে অংশটা ট্রাফিক মেনটেন করে, ট্রাফিক বিভাগ, তারা একটা পক্ষ, এবং আর একটা পক্ষ হচ্ছে ইউজার, যারা সাধারণ মানুষ, তারা একটা পক্ষ। এখন বিষয় হচ্ছে কি, আমাদের এই সকল পক্ষগুলোর মধ্যে কোনো সমন্বয় নাই। এই প্রেক্ষিতে যদি আমরা শুধুমাত্র আহ রিক্সার ব্যাপারটা ফোকাস করি, এই ব্যাপারটা আরো বেশি এলোমেলো। অন্যান্য যতগুলো বিষয় রয়েছে সেগুলো এলোমেলো রয়েছে, কিন্তু রিক্সার বিষয়টা আরো বেশি এলোমেলো। সাপোজ আমি যদি খোলামেলা বলেই যে আমাদের বাসের ব্যাপারটা, যদি আমরা বাসকে কোনো অন্যায়ের কোনোভাবে চালাতে দেখি বা কোনো অন্যায় দেখি, সেটাকে পানিশমেন্ট দেওয়ার একটা সুযোগ রয়েছে। গাড়ির ক্ষেত্রে হচ্ছে তার একটা নাম্বার রয়েছে, লাইসেন্স রয়েছে, এবং ট্রাফিক পুলিশ সেই বিদ্যমান আইনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, গাড়িটার বিরুদ্ধে বা মালিকের বিরুদ্ধে। অথবা ড্রাইভার যদি কোনো আইন ভঙ্গ করে, বাসের ড্রাইভার, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এই সেম জিনিসটা যদি আমি রিক্সার ক্ষেত্রে করতে যাই, সম্পূর্ণ সম্ভব হয়ে উঠতেছে না। কি জন্য? রিক্সার কোনো নির্ধারিত লাইসেন্স নম্বর নাই, কোনো পারমিশন নাই, রিক্সাকে ট্র্যাক করা যায় না, রিক্সাওয়ালাকে ট্র্যাক করা যায় না। আহ, একজন ড্রাইভার হুট করে বাস চালাতে পারেন, সে কোনো না কোনো ভাবে এডুকেশন নেয়, বাট রিক্সা এমন একটা ব্যাপার, অজপাড়াগা থেকে একটা ছেলে চলে আসলো, সে সুন্দর করে রিক্সা চালাতে শুরু করলো, যার কিচ্ছু করার নাই, সে রিক্সা চালাতে পারবে। বাট সে এই রাস্তার নিয়ম কানুন সম্পর্কে অবগত হয় না, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কোন সিগন্যালটা পড়লে আমাকে কোনটা করতে হবে, সে এ ব্যাপারে একেবারে অবগত থাকে না। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা এখান থেকে যে রিক্সা পুলার গুলোকে পাচ্ছি, তারা মোস্ট অফ দেম আন্ডার প্রিভিলেজড পিপল। আর আন্ডার প্রিভিলেজড হওয়ার কারণে তাদের কমন যে মিনিমাম এডুকেশনটা, সেটাও কোনো কোনো ক্ষেত্রে থাকে না। অনেকে সাক্ষরতার জ্ঞান বিহীন হয়ে থাকেন, সবার ক্ষেত্রে বলছি না। তা এই ধরনের ইয়েটা বেশি, এবং তারা যেহেতু আন্ডার প্রিভিলেজড বলছে এই জন্য যে তারা এই যে নলেজটা যে পাবে, সেই ধরনের কমিউনিটিতে তারা বসবাস করেন না, এবং তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করেন না। তারা মনে, এখানে বাংলাদেশের সকল যানবাহনের ক্ষেত্রে
একটা টেন্ডেন্সি রয়েছে, সেটা হচ্ছে ডোমিনেটিং করে চালানো। ডোমিনেশন করে যে জিততে পারবে সে হচ্ছে পারফেক্ট। এই যে টেন্ডেন্সিটা অন্যান্য গাড়ির মতো রিক্সাওয়ালাদের মধ্যেও রয়েছে, এবং এই টেন্ডেন্সিটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা ফিল্ডে যেটা দেখেছি, তারা আইন ভঙ্গ করার একটা প্রতিযোগিতায় নামে। তাদের মধ্যে এই ফিলিংসটাই নাই যে আমি উল্টা দিক দিয়ে আসতেছি, এটা অন্যায় হতে পারে, এটা তারা বিবেচনাই করে না। আর স্টুডেন্টদের সাথে তারা বেশ দুর্ব্যবহার করে। তবে যখন আসলে আইন সঠিকভাবে প্রয়োগ করার একটা সুযোগ থাকে বা এনফোর্সমেন্টের পরিমাণ বেশি থাকে, তখন তারা একটা মধ্যম পন্থা আহ, অবলম্বন করে ব্যবহার করে, মানে যেখান থেকে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট যদি কোনো একটা জায়গাতে সেই ধরনের সিচুয়েশন না থাকে, তাহলে তারা খুবই রুড ব্যবহার করে, এবং কখনো কখনো তারা অ্যাগ্রেসিভও হয়ে যায়। আমরা কিছুদিন আগে একটা আন্দোলন দেখেছিলাম গুলশান এবং বনানী এরিয়াতে। এটা ঢাকার অন্যান্য অংশ দেখা গিয়েছে, সেটা ছিল রিক্সাওয়ালাদের, ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের আন্দোলন। এবং এই আন্দোলনের সময় তারা বিভিন্নভাবে বিভিন্ন গাড়িকে আক্রমণ করেছে। তাদের দাবি ছিল যে আমাদের এই গাড়িকে সবসময় চলতে দিতে হবে। আমি আজকে যখন আসতেছিলাম আমার বাসাতে, তখনও দেখছি একটি গ্যারেজে নতুন 2টা থেকে 3টা অটো রিক্সার বডি তৈরি হয়েছে, মোটর ফিট করা হচ্ছে। আই থিংক এটা কালকে এবং পরশুদিনের মধ্যে রাস্তাতে বের হয়ে আসবে। তো প্রত্যেক দিন অনিয়ন্ত্রিত ভাবে, কোনো প্রকারের প্রশিক্ষণ ব্যতীত প্রচুর পরিমাণে রিক্সা আমাদের মেইন স্ট্রিমে চলে আসতেছে, এবং এই জিনিসগুলো আমাদের আর্টারি রোড গুলাকে ভরিয়ে ফেলতেছে, অনিরাপদ করে তুলতেছে, এবং দ্রুত গতির গাড়িগুলাকে আরো মন্থর করে দিচ্ছে। কখনো কখনো তারা দ্রুত গতির দূরপাল্লার গাড়ির সাথে হাস্যকর হলেও প্রতিযোগিতায় নামতেছে। কখনো কখনো সিএনজির যে দূরপাল্লার ভাড়া, সেই ভাড়াগুলো তারা পরিবহন করার চেষ্টা করতেছে অথবা করতেছে। আমি অনেকগুলা ডিউটি করাকালীন পেয়েছি। আমি ডিউটি করেছি হচ্ছে নতুন বাজার, ভাটারা এবং আমেরিকান এম্বাসি, গুলশান এই এরিয়াটাতে। আমি দেখতে পেয়েছি যাত্রাবাড়ি থেকে অটোরিকশা এখানে মালামাল বহন করে নিয়ে আসতেছে। তারপরে গুলিস্তান থেকে এখানে তারা সিএনজিতে করে যে মালটা আসতো, সেটা তারা এখানে ট্রিপটা দিচ্ছে। কখনো কখনো আমাকে এখানে ক্রস করে উত্তরার দিকে চলে যাচ্ছে। তো আলটিমেটলি এই জিনিসটা আহ সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। আর এখন নিয়ন্ত্রণের বাইরে আরো কিছু কারণে, সেটা হচ্ছে আমরা, যেটা আমার মনে হয়েছে, তারা প্রত্যেকবার আইন ভঙ্গ করে ধরা পড়লে বলে যে এই প্রথমবারের মতো আমি এসেছি, এই প্রথমবার আমাকে ক্ষমা করে দেন, এবং তারা এই টার্মটা ইউজ করে। হ্যাঁ, তারা বেশিরভাগই এখানে হচ্ছে আহ সুবিধা বঞ্চিত শ্রেণীর থেকে এসেছে, এটা সত্য কথা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তারা এই জিনিসটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে, বারবার একই জিনিস করতে থাকে, যেটাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনার জন্য এখনো আমরা কোনো সিস্টেম দাঁড় করাতে পারি নাই। আশা করি আমাদের এখানে অনেক সিনিয়র স্যারেরা আছেন, ওনাদের বিজ্ঞ আলোচনা আমরা শুনবো, আমাদের আলোচনার মধ্যে থেকে সুন্দর কিছু বের হয়ে আসতে পারে। আমাদের এখানে আমি ইনভাইট করেছিলাম মিস্টার রিয়াজ উদ্দিন রবিনকে। উনি কিন্তু বর্তমানে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বিএনপির আন্ডারে যে 1,000 ছেলে বেতনভুক্ত হয়ে কাজ করতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আহ, আহ, রবিন, আপনি মিউট করে দেন, ভিডিওটা থাকুক। উনি কিন্তু আমাদের সরাসরি কাজ করতেছেন এখন ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডিএমপির আন্ডারে। উনি আমার পরে আশা করি কিছু অ্যাড করবেন। ম্যাম, আমি কি রবিনকে হ্যান্ড ওভার করবো কথা বলার জন্য? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমরা একটা ওপেন ডিসকাশন ফরম্যাটে শুরু করলে হ্যাঁ, ফ্লোতে কথা অবশ্যই হবে। হ্যাঁ, অবশ্যই রবিন সাহেব কথা শুরু করতে পারেন, বলতে পারেন আসসালামাইকুম আপনার ম্যাম। অভিজ্ঞতার আপনি কথা। প্র্যাকটিক্যাল আইডিয়া গুলো শেয়ার করবে একটু। হুম। আসসালামাইকুম ম্যাম, আমি একজন রবীন্দ্র। আমি এখন বর্তমান ট্রাফিক সার্ভিস গ্রুপে বিষয়ে কাজ করছি। ট্রাফিকে এখন আমরা দেখতেছি যে আমরা এই রিক্সা রিক্সা আর দেখা যাচ্ছে রিক্সা যারা ব্যবহার করছে এক কিছুক্ষণ আগে আমি একটা আমরা ভিডিও অন করে দেখালাম যে রবিন, আপনার মেরিনা। অবজারভেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য রিকোয়েস্ট করবো আপনি এমন জায়গায় একটু সরে যান যেখানে আমরা সবাই শুনতে পাবো।
আচ্ছা, ঠিক। রবিন, অনুগ্রহ করে আপনি বলতে থাকুন। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে এই আমি আমার ডিউটি পয়েন্টে ছিলাম, কারণ দেখছিলাম যে এই ট্রাফিকের কাজের মধ্যে রিক্সাওয়ালাদের নামার একটা প্রধান কারণ হচ্ছে আইন আইন প্রয়োগটা ঠিক মতো হচ্ছে না। কারণ যখনই একটা রিক্সা মেইন রাস্তা দিয়ে উল্টো পথে চলে যাচ্ছে, সেটাকে এই পুলিশও কিছু বলতে বলছে না, বা আমরা যদি কিছু বলতে যাই, তার সেই পুলিশ আমাদের সহায়তা করতেছে না। তো আমরা যদি করতে যাই, তখন আরো দুইটা লোক, যে যে প্যাসেঞ্জার থাকে এই রিক্সার মধ্যে, তারাও সাপোর্ট করে রিক্সাওয়ালাদের। এটা হচ্ছে একটা মেইন সমস্যা। কারণ সাধারণ জনগণ সেই একটা রিক্সা সাপোর্ট সাপোর্ট করে, তখন আমরা তাদের কিছু বলতে বলতে পারি না। বলতে গেলে তারা আমাদের উপর ক্ষুদ্র হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে যায়। সেই সেই কারণে আমরা কিছু বলতে পারি না। বলতে গেলেই আমাদের উপরে অনেক আক্রমণ শুরু করে দেয়। মাঝে মধ্যে এমন হয়ে যায়। কিছুক্ষণ আগেও এই আমি একটা রিক্সাকে আটকাইছি, আটকানোর পরে এই যে প্যাসেঞ্জার ছিল, সে বড় একটা শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ে জব করে। এমন বড় বড় এই সরকারি কর্মচারী, তারাও করে কি, উল্টা পথ রিক্সা নিয়ে আসে, ওরা উল্টা পথ যাবেই। ওদেরকে আটকাতে গেলে বলে যে, তোমরা কে? তখন আমরা বলি যে, আমরা আমরা যখন এই যেটা বলি, বলার পরে বলে যে, এখন সরকার সরকার কিছু করতে পারছে না, তোমরা কি করতে পারবা? তো সেই সব কিছু করতে গেলে অনেক কিছু ফেস করতে হয়। আর আর সবচেয়ে বড় কাহিনী হচ্ছে যে, এই ম্যাক্সিমাম রিক্সাওয়ালাই এই প্রশিক্ষণ প্রাপ্ত না, যারা এই আচ্ছা, ওর, হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নাই। রিয়াজউদ্দিন রবিন, আপনি কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ। ম্যাক্সিমামই প্রশিক্ষণ প্রাপ্ত না। আর ম্যাক্সিমাম করে কি, ওরা প্রতিযোগিতা লেগে যায়, কে কার আগে যাবে, আর কে কোন কোন জায়গাটার মধ্যে দখল করে নেয়। আর এমন হচ্ছে যে, নতুন বাজারের রিক্সা মহাখালীতে পাওয়া যায়, আবার মহাখালীর রিক্সা এই নতুন বাজারে পাওয়া যায়। এটা একটা যানজটের মেন সমস্যা। কারণ মহাখালী যে রিক্সাগুলো আছে, সেগুলো যদি এই নতুন বাজার চলে আসে, আবার বা নতুন বাজার থেকে এই উত্তরে চলে যায়, তখন সেটাও একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। যদি যে এলাকা ভিত্তিক যে রিক্সাগুলো আছে, তাদের এলাকার মধ্যে থাকে, তাহলে একটু এই যানজট সৃষ্টি সৃষ্টি কম হবে বলে আমি মনে করি। তার মধ্যে যদি আবার মেইন মেইন রাস্তার মধ্যে যে উঠতে না দেওয়া হয়, তাহলে আমি মনে করি না যে রাস্তাঘাটের মধ্যে এত যানজট সৃষ্টি হবে। যদি একটু আইন প্রয়োগটা একটু কঠোরভাবে করা হয়, তাহলে আমি মনে করি যে জাম এই রিক্সাওয়ালাদের নিয়ে এত যানজট করতে হবে না। কিন্তু এখানে আইনটাই প্রয়োগ হচ্ছে না ঠিক মতন। আচ্ছা, ট্রাফিক পুলিশটা কিছু করে না, মানে আপনাদের সাথে না, না, ট্রাফিক ওরা, পুলিশ থাকে না? না, হ্যাঁ, ট্রাফিক পুলিশ থাকে, কিন্তু ট্রাফিক পুলিশ গুলো করে কি, ওরা বসে থাকে। যখন আমরা রিপোর্ট দিই, স্যার উনি বসে আছে, তখন বলে কি যে, না, কই বসে আছি আমরা। আবার আমাদের নামে এই বিভিন্ন অভিযোগ দেয় যে ওরা ওখানে চলে গেছে। বাট আমরা এক জায়গা থেকে, সাপোজ আমি এই পয়েন্টে কাছে উঠছি, একটু দূরে যখন ওই রিক্সাটা উল্টো পথে আসছে, ওখানে 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 যদি ওরা আটকা যায়, তখন এই পয়েন্টটা খালি হয়ে যায়। তখন ওরা করে কি, এখানে না দিকে ডাইরেক্ট স্যারের কাছে বিচার দিতে, স্যার ওরা নাই। কিন্তু আমরা এই সামনে যে রিক্সাটা রং সাইড চলে যাচ্ছে, ওটাকে আটকে দিচ্ছি, কিন্তু ওটা দেখবে না, ওটা বলবে না। কিন্তু যেটা এই ওদের চোখে দেখে আমরা এখানে নাই, সেটা নাই, কিন্তু আমরা কাজ করতেছি, সেটা ওরা দেখবে না। আচ্ছা, এখানে ফেরদৌস, আচ্ছা, আরেকটা কোশ্চেন আপনার কাছ থেকে করে তারপরে অন্য সবার কাছে যাই। ফেরদৌস একটা কোশ্চেন করেছিল, রাজনৈতিক কোনো সমস্যা ফেস করেন কিনা। রিয়াজউদ্দিন রবিন, যেহেতু আপনি ফিল্ডে আছেন এই জন্য, তারপর আমরা কথা বলবো। আপনি কি কোনো পলিটিক্যাল কোনো সিচুয়েশন ফেস করেন, মানে ধরেন পলিটিক্যাল? হ্যাঁ, এখন হ্যাঁ। মাঝে মধ্যে হয় কি, যখন এই বাইক চালকরা ওরা উল্টো পথে আসে, আসার পরে বিভিন্ন রাজনৈতিক দলের ইয়া করে, আমি অমুক, আমি তমুক, এনতেন বইলা সার্জেন্টের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। তখন আমরা তাদেরকে ধরি, ধরার পরে
যে মামলা মামলা দিতে যাওয়ার ফলে তারা এই আরো গ্যাংস্টারদের মতো ফোন দিয়ে আনায় আনার পরে ঝামেলা সৃষ্টি করে এই আর কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য, রিয়াজউদ্দিন রবিন, এস এম ফেরদৌস এবং জুই, তিনজনকেই। আচ্ছা, এখন আমরা আমাদের যারা প্যানেলিস্ট আছেন তাদের কাছে যাই। প্রথমে আমি আমি কি বলবো, নাকি আপনারা কেউ ভলান্টারিলি শুরু করতে চান আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের এই ব্যাপারে আপনাদের যে মতামত, বা কিভাবে ওদেরকে এডুকেট করা যায়? আমি জানি ওভারঅল সিচুয়েশন ইজ ভেরি ক্যাওয়াস বাংলাদেশে, ঢাকায় বিশেষ করে। কিন্তু আমরা যদি এক একটা সাইটকে একটু আলাদা করে দেখি, সেই রেসপেক্টে এই ওয়েবিনারটা ইয়ে করা, অর্গানাইজ করা, যে আমরা শুধু রিক্সা যারা চালান তাদের তাদের অ্যাঙ্গেলটা দেখে তাদেরকে কিভাবে এডুকেট করা যায়। এবং শুধু এডুকেশন মানে হচ্ছে ট্রাফিক, ডেফিনেটলি ট্রাফিক এডুকেশন, এবং হচ্ছে তাদের যে অ্যাওয়ারনেস, সেই সেই জিনিসগুলোকে আমরা কিভাবে আহ, বাড়াতে পারি আর কি। তো এখন কেউ কি ভলান্টারিলি শুরু করতে চান, নাকি আমি মানে বলবো যে কাউকে শুরু করতে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই নাজমুস সাকিব ভাই, আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ যারা ফিল্ডে কাজ করছেন, আম, এবং আপু আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। আমি জাস্ট খুব সংক্ষেপে কোশ্চেনটা করি, বিকজ আমি নিজে মাস্টার এবং আমি স্টুডেন্টদের পড়াই এবং শেখানোর চেষ্টা করি। সো আমি যেটা আমার পরবর্তী যারা আলোচনা থাকবেন তাদের জন্য একটা কোশ্চেনটা রেখে যেতে চাই আসলে, হোয়াই তারা তাদের কেন এটা তারা শিখতে চাইবে। লেটস থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ে। আমি তাদের ফ্রি এডুকেশন ব্যবস্থা করলাম, আমি কোর্স মেটেরিয়াল তৈরি করলাম, আপনি এগুলোকে শেয়ার দিয়েছি বিভিন্ন ফেসবুক গ্রুপে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে ট্রেনিং এর প্রোগ্রাম তৈরি করা হয়েছে। এখন আপনি তো আহ, একটা গ্রুপ অফ পিপলকে তার ট্রেনিং ছাড়াই তো ভালো ইনকাম করতেছে, দে ডোন্ট নিড দ্যাট ট্রেনিং। তাহলে আপনি, তারা কেন ট্রেনিং ইন্টারেস্ট হবে? ট্রেনিংটা আগ্রহী হওয়ার কথা কার? রিক্সাওয়ালাদের। থিওরিক্যালি স্পিকিং, সেই ট্রেনিংটা নেওয়ার পর সে হয়তো বেটার ইনকাম করবে, সেফলি চালাতে পারবে। বাট তারা তো সেটা মনে করে না। তারা মনে করে দে আর ডুইং ফাইন। যে ভুল করে সে তো ভুলটাকে রিয়েলাইজ করে না। তো এই যে এডুকেশনটা, এইটা হলো আসলে উই নিড টু কানেক্ট ইট উইথ এনফোর্সমেন্ট। এখানে যে ভাই বললেন যে এনফোর্সমেন্টটা হলো একটা বড় সমস্যা বর্তমানে। আমরা আমরা একটা সময়, আপনাদের মনে আছে কিনা আমি বলতে পারি না, যে মোটর সাইকেলটা কিন্তু একটা মেনেজ ছিল এক সময়, যে ফুটপাতে উঠে যেত একদম, মানে খুব বাজে হয়ে। এবং ইনফ্যাক্ট সেতু, পদ্মা সেতুতেও কিন্তু মোটরসাইকেল বন্ধ হয়ে গেছিল কয়েকটা বড় অ্যাক্সিডেন্টের পরে, আপনারা জানেন। কিন্তু এই যে, এবং মোটরসাইকেলের সংখ্যা কিন্তু রিক্সার সাথে খুব একটা কম না। ইফ আপনি যদি ঢাকার বাইরে যান, ইটস এ ভেরি কমন সাইট। কিন্তু যখনই এনফোর্সমেন্টটা প্রপোর্শনেট হয়েছে, তখন কিন্তু এই প্র্যাকটিসটা তুলনামূলক কমে আসছে। হ্যাঁ, পলিটিক্যাল ইস্যুগুলোর কারণে কিন্তু এখন একটা সমস্যা আছে, বাট ইট ক্যান বি হ্যান্ডেল থ্রু এনফোর্সমেন্ট। এখন মেইন রাস্তায় যে রিক্সা উঠবে, আপনার মিরপুর রোডের কথা মনে আছে কিনা জানি না, মিরপুর রোডে কিন্তু আগে এক সময় রিক্সা চলতো না। হ্যাঁ, এরপর কি হলো? পুলিশ দুর্বল হওয়া শুরু করলো, এই রিক্সাওয়ালাদের পলিটিক্যাল গুলো স্ট্রং হওয়া শুরু করলো, তখন তারা যাচ্ছে তাই বিহেভ করা শুরু করলো। এবং দ্যাট ক্রিয়েটেড এ নেগেটিভ অ্যাটিটিউড টু দ্য রিক্সা পুলার্স। কারণ রিক্সাটা, আমি আমি পার্সোনাল রিক্সা পছন্দ করি। দ্য রিজন বিং, এটা এর সাথে আমাদের দেশের সাথে প্যারা 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 ট্রানজিটের মধ্যে এর চেয়ে ভালো ফেসিলিটি আর নাই। এবং ক্লাইমেটের কথা বললেন, অল দা থিংস কনসিডার, আসলে সেটা আমাদের স্কোপও না আজকে ডিসকাস করার, যে রিক্সা আমাদের ছাড়া উপায় নেই সহজ কথায়। কিন্তু তাদেরকে আমি যদি মেইন রাস্তায় নিয়ে আসি, হাইওয়েতে নিয়ে আসি, দ্যাটস এ ডিজাস্টার। হ্যাঁ, এই হাইওয়ে আসারটাকে প্রিভেন্ট করার জন্য আমাকে এনফোর্সমেন্ট ছাড়া কোনো সহজ উপায় নেই। আপনার নিশ্চয়ই মনে আছে, কয়েকদিন আগে ছবি দেখছেন যে রাস্তার মাঝখানে ব্যারিয়ার বসানো হচ্ছে চিকন চিকন করে, স্ট্রিপের মতো করে। বাট সে দ্যাটস নট গোয়িং টু সার্ভাইভ। আমরা যখন দেখছি তখনই বুঝছি যে এইটা নিউ মার্কেটে প্রায় 10 বছর 12 বছর আগে বসানো হয়েছিল, দ্যাট ডিডন্ট সার্ভাইভ, এটা চলবে না। তো হোয়াট দ্য সলিউশন? সলিউশনটা, এক নম্বর সলিউশন হলো এনফোর্সমেন্ট। কারণ আপনার রং সাইডে যাচ্ছেন রিক্সাওয়ালা, তাকে এডুকেশন দেওয়ার দরকার নেই। আমরা ভালো মন্দ, ড্রাইভিং ইজ ভেরি ইজি, ড্রাইভিং টু একটা কমপ্লিকেট জিনিস না, এবং রিক্সা চালানো আরো সহজ। এটা হলো এন্ট্রি পয়েন্টটা খুব ইজি। সে রং সাইডে যাচ্ছে, এটা তার এডুকেশন দিয়ে আপনি সমাধান করতে পারবেন না। তাকে সেই
বুঝানোর উপরে চলে গেছে, এখন হলো এনফোর্সমেন্ট লাগবে আপনার সেটার জন্য। এখন কোশ্চেনটা আসতে পারে যে এনফোর্সমেন্ট আমি কিভাবে করবো, মনিটরি করব নাকি রিক্সা নিয়ে যাব? দ্যাটস এই ডিসকাশন, কমপ্লিকেট ডিসকাশন। আপনি কেস যদি দিতে চান, কেস দেওয়ার সুযোগ আছে। এই ধরনের কেসে ইনফ্যাক্ট আপনি পথচারী যখন পারাপার হয় অবৈধ রাস্তা, সে চাইলে কিন্তু ম্যাজিস্ট্রেট তাকেও কেস দিতে পারে। তো রিক্সাকে যে কেস দেওয়া যাবে না কথাটা কিন্তু ঠিক না। আমরা কেস দিয়ে চাই না, হ্যাসেলটা হতে চাই না, পোষায় না, দ্যাটস এ প্রবলেম। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছু মাঝখানে জে ওয়াকিং এর জন্য বাংলাদেশে রিসেন্টলি না, বেশ কয়েক বছর আগে, রাস্তা যারা ফুট ওভার ব্রিজ ইউজ করতো না তাদের কিন্তু ধরে ম্যাজিস্ট্রেট জরিমানা করতেছিল। সো রিক্সাও কিন্তু কিভাবে জরিমানা করা সম্ভব, ইটস নট ইম্পসিবল। কিন্তু আমাদের ট্রাফিক পুলিশ বলেন বা ইন জেনারেল ওভারঅল ল এনফোর্সমেন্টের কথা বলেন, এই এনফোর্সমেন্টের আগ্রহটাও নাই বা তাদের সেই প্রণোদনাটা নাই। ফলে যেটা হচ্ছে, মেইন রাস্তায় রিক্সাগুলো উঠে যাওয়ার কারণে মেইন সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। আমি একটু অন্য প্রশ্ন, একটু সাইডে চলে যাচ্ছি যে রিক্সাটা কেন দরকার, আমি এবং রিক্সার সমস্যাটা কোথায়, এবং একটা কমেন্ট, রিক্সাওয়ালাদের সমস্যা কোথায়। দেখেন, রিক্সা ঐতিহাসিকভাবে একটু প্রবলেমেটিক যানবাহন। আপনারা যখন এই ব্যাটারি রিক্সা ছিল না, আপনি যদি দেখেন সেই রিক্সার যানবাহন, রিক্সার জ্যাম কিন্তু নিউ মার্কেট যারা ছিলেন, রিক্সার জ্যাম কিন্তু ওই সময়ও ছিল। সো রিক্সাটা কিন্তু জ্যামের একটা মেজর কারণ, কিন্তু এটা ছাড়া আমরা চলতে পারছি না। কিন্তু ব্যাটারি রিক্সার প্রতি আমাদের এত নেগেটিভ অ্যাটিটিউড কেন? তার কারণটা হলো, এটার যে ক্যাপাসিটি তার তুলনায় সে বেশি নিতে চায়। দ্যাটস দ্য মেইন প্রবলেম। সে যদি লোকাল রাস্তায় মডারেট স্পিডে চালাতো, দ্যাট ওয়াজ নট এ প্রবলেম। রিক্সার বিকল্প হতো যে পায়ের দেওয়ার বদলে আমি আমি জাস্ট ব্যাটারি চালাচ্ছি। কিন্তু এটা যেটা করছে, এটা অলমোস্ট সিএনজি বা গাড়ির সমানে স্পিডে মুভ করতেছে, উইথ এ ফ্রেম উইথ রিক্সা। ফলে এই যে ডিসপ্রপোর্শনেট ব্রেকিং এর কথা বলা হচ্ছে, ম্যানুভারিং ক্যাপাসিটির কথা বলা হচ্ছে, এইটাই কিন্তু এক নম্বর সমস্যা। সো আমাদের যদি সমস্যাটা চিন্তা করি, এই রিক্সাগুলোকে কেন আমরা মেইন রাস্তায় নিয়ে আসতেছি যেখানে থাকার থাকার কথা না, সেটা যদি আমরা সমাধান করতে পারি, অনেকগুলো সমস্যায় কিন্তু তার ফল কিন্তু রাইট প্লেস ঠিক মতো সমাধান হয়ে যাবে অটোমেটিক্যালি। যে কেন রং সাইডে আসতেছে, লোকাল রাস্তায় রং সাইড রাইট সাইড খুব ম্যাটার করে না। এই রং সাইড রাইট সাইড ম্যাটার করে হলো আপনার যেসব জায়গায় আরো বড় গাড়িগুলো চলতেছে। সো এই সমাধানটা আমার মনে হয় যে এনফোর্সমেন্ট, যেটা অন্যরাও বললেন, আসলে নতুন কিছু বলার নেই আমার। অন্য এনফোর্সমেন্ট হলো 1 নম্বর সলিউশন। 2 নম্বর সলিউশন হলো আমাদের ইচ্ছার বেটার বিল্ড, সেটা হয়তো আমরা ইঞ্জিনিয়ারিং যারা স্পেশাল আছেন তারা হয়তো আরেকটু কাজ করার সুযোগ আছে। দ্যাট মে বি দ্য সলিউশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাজমুস সাকিব ভাই। হ্যাঁ, রিক্সা ডেফিনেটলি, হ্যাঁ রিক্সার আমারও, আমিও রিক্সা অনেক পছন্দ করি। আহ, কারণ হচ্ছে ছোটবেলা থেকে রিক্সা চড়েই আমরা বড় হয়েছে, এবং এটা হচ্ছে ঢাকার একটা ট্র্যাডিশন। কিন্তু ডেফিনেটলি আপনি যেগুলা বললেন, এনফোর্সমেন্ট ইজ এ ইস্যু ডেফিনেটলি। কারণ হচ্ছে আমরা যত এডুকেশন দেই, যদি এনফোর্সমেন্ট না থাকে তাহলে আসলে কোনো এডুকেশনই কাজে করবে না, এবং হচ্ছে রিক্সাওয়ালারাও শুনবে না। ও সো একটু ছোট একটা একদম মাইনর হ্যাঁ, ইন্টারাপ্ট করবো, সরি। অবশ্যই। আমরা হয়তো ঢাকা বেসড অনেকেই, হুম আমি এলপিজি কিছু কাজে ঢাকার বাইরে প্রচুর ট্রাভেল করতেছি রিসেন্টলি। হুম হুম। বাট ঢাকার বাইরে কিন্তু সমস্যা আরো বেশি। সেখানে এখানে যেটুকু কন্ট্রোল আছে ঢাকার বাইরে সেটুকু কন্ট্রোল নাই। সো দ্য প্রবলেম ইজ স্টিল ভেরি মাচ আউটসাইড ঢাকা। ঢাকার সমস্যাটা ম্যানেজেবল, ঢাকার বাইরের সমস্যাটা কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে গেছে অলরেডি। দ্যাটস মাই পয়েন্ট। থ্যাংক ইউ। তার মানে আপনি আসলে মোর আসলে জোর দিচ্ছেন যে এনফোর্সমেন্টের উপর। কারণ হচ্ছে আমরা রিক্সা চালকদের শেখাতেই পারি, ট্রাফিক এডুকেশন দিতে পারি, কিন্তু যদি এনফোর্সমেন্ট না থাকে আসলে রিক্সাওয়ালাদের ওই এডুকেশনটাও কাজে লাগবে না। মানে আমি যেটা বুঝলাম যে আপনি যেটা মোটামুটি ওভারঅল সামারি যদি আমি করি, তাই তো? জি জি, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আচ্ছা, আমার স্টুডেন্টই শিখতে চায় না, তারা রিক্সা কিভাবে বল বলেন। ডেফিনেটলি, ডেফিনেটলি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, ইঞ্জিনিয়ার মঞ্জুর, আপনি আপনি বলতে পারেন আপনার অভিজ্ঞতা। হ্যাঁ, জি, ইঞ্জিনিয়ার। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ক্যান হ্যাঁ ইউ হিয়ার শোনা মি? যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার, জাস্ট মানে স্ক্রিন শেয়ার করার মূল পারপাসটা হচ্ছে যে মানুষকে ইফেক্টিভলি কমিউনিকেট করা আর কি। Actually, এখানে আহামরি কিছু প্রেজেন্টেশন নাই। তো হ্যাঁ, আমাকে স্ক্রিন কি শেয়ার, অ্যালাউ করা হচ্ছে স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার করার জন্য? পারমিশন আমি দিয়ে রেখেছি, সবার সবার পারমিশন আছে, আপনি করতে পারবেন। তো আচ্ছা, আমি চেষ্টা করছি।
যে আমি আমার নিজের স্ক্রিনটাই শেয়ার করার চেষ্টা করছি, বাট আই এম স্টিল আনএবল। ও আচ্ছা, এটা একটু অন্য দিকে ছিল। Correct, correct. আমি আমার এন্টার স্ক্রিনটাই শেয়ার করছি বেসিক্যালি। আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে না আপু। না, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আপনি নিচেও যে শেয়ার একটা বাটন আছে না, শেয়ার একটা জি জি জি। লেখা আছে, ওখানে আহ, ওখান থেকে আপনি দিতে পারবেন। না আসলে আমার ফোনটা আমার অফিস থেকে অনেক কিছু রেস্ট্রিক্ট করা, সেই ও জন্যই আচ্ছা হয়তো আচ্ছা আচ্ছা, ওকে, আপনি হচ্ছে যদি না। আমাকে পাঠিয়ে দেন আমি আহ, আমার এন্ড থেকে শেয়ার করতে পারি। হুম হুম হুম। ওকে, আচ্ছা আমি একটা নোট শেয়ার করছি, এটা কি দেখা যাচ্ছে? আহ, না, কোনো কিছুই আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আর কেউ কি কিছু দেখতে পাচ্ছেন? না, কিছু দেখা যাচ্ছে না। আপনি দেখা চ্যাট যাচ্ছে না বক্সে দিয়ে দিতে পারেন। না, এখনো আসে নাই কিছু। হুম। আসলে। আচ্ছা ঠিক আছে, আমি এটা বারবারই কন্টিনিউ করি টু সেভ এভরিবডিজ টাইম। আমি যদি ক্যাপচার করে থাকি যারা একদম ভলান্টিয়ার লেভেলে, ফিল্ড লেভেলে কাজ করেছেন তাদের চ্যালেঞ্জেস গুলা, এবং প্লাস আমাদের আগের একজন ভাইয়া উনি অনেক কিছু ডিটেল বলেছেন। তো ওইখান থেকে আমি কয়েকটা প্রপোজাল নিতে মানে এখানে প্রপোজ করতে চাই। আই জাস্ট ওয়ান্ট টু প্লেস দিস টাইপ অফ ওয়েবিনার। একটা ছিল যে এই রিক্সাওয়ালারা কেন ট্রেনিংটা নিবে, এটা একটা শুরুতে উনি একটা প্রশ্ন করেছিলেন। তো সেখানে আমি মনে করি যে রিক্সাওয়ালারা ট্রেনিংটা এই জন্যই নিবে যে এই ট্রেনিংটা বা এই সার্টিফিকেটটা, যেমন আমরা যারা গাড়ি বা বাইক ড্রাইভ করি আমাদের কাছে একটা ট্রেনিং বা ড্রাইভিং লাইসেন্স, ওদের কাছে কিছুই নাই। তো ওরা যদি একটা ম্যান্ডেটরি ট্রেনিং করে এবং সেই ট্রেনিং সার্টিফিকেট ছাড়া তারা যদি রাস্তায় নামতে না পারে, তাহলে ওরা ট্রেনিং করতে একটা বাধ্য হবে। এটা একটা গেল। আর একটা হচ্ছে রিওয়ার্ড, যে হ্যাঁ যাদের এটা আছে তারাই একমাত্র আপনার আহ, বড় রাস্তায় আসতে পারবে। আর এখন তো আপনি বড় রাস্তায় কাউকে আটকাচ্ছেন না, আইন আছে, আইনের প্রয়োগ নাই, বিভিন্ন কারণে প্রয়োগ নাই। তো বড় রাস্তায় আসতে হলে তাকে ওইটা নিয়ে আসতে হবে। হয়তো ফিডার রোড গুলাতে সে ফ্রি মুভ করছে, আটারিতে তাকে আমরা আসতে দিব না। তো এইভাবেও তাকে রেস্ট্রিক্ট করা যায় যে তোমার কাছে যদি ট্রেনিং সার্টিফিকেট থাকে তাহলে তুমি আসতে পারবা। এখন সেটা ট্রেনিং সার্টিফিকেট কিভাবে দেওয়া যায় ওইটাতে পরে আসে। আর একটা বিষয় ছিল যে ট্রেনিং বা ওয়ার্কশপটা আমরা কিভাবে দিব। আম, এইটা আমি মনে করি সেগমেন্টেশন করা যায় জোন ওয়াইজ, যে উত্তরা, বনানী, গুলশান, ধানমন্ডি, মিরপুর, এইভাবে জোন ওয়াইজ আমরা ভলান্টিয়ার সেট করে ট্রেনিং দিতে পারি, যে তাদেরকে ট্রাফিক রুলস শিখাবে বা বিআরটিএ থেকে নমিনেট করা ট্রেনার তাদেরকে শিখাবে। আম, যেহেতু পপুলেশনটা অনেক বড়, এটা একটা বড় আকারের প্রজেক্ট হিসাবে আসবে। পাইলট প্রজেক্ট হিসাবে কিছু লোককে ট্রেন আপ করা যেতে পারে। তাহলে আমি দুইটা জিনিস বলেছি, একটা হচ্ছে তাদেরকে প্যানালাইজ করা এবং রিওয়ার্ড করা এবং তাদেরকে বাধ্য করা। এখন পেনাল্টি কিরকম হতে পারে, যে কেউ একজন ট্রেনিং ছাড়া এসেছে, তাকে মামলা দেওয়ার দরকার নাই, তাকে আপনি বাধ্যতামূলক 1 ঘন্টার একটা ভিডিও দেখান, যে ভিডিওতে ট্রাফিক রুলস শেখানো হয়। ওইটা যদি সে জোর করে বাধ্যতামূলক ভাবে ট্রাফিক বক্সে বসে ভিডিওটা যদি সে দেখে, তাহলেও তার মধ্যে কিছু মাইন্ডসেটে চেঞ্জ আসবে, বিহেভিয়ারে চেঞ্জ আসবে। এটা আমার একটা প্রপোজাল। এবং এই প্রপোজালটা আমাকে দিয়েছে যিনি, উনি একজন এক্স এয়ারফোর্স অফিসার এবং উনার এনডিসি তে উনি পড়ায়, উনি বিভিন্ন জায়গায় পড়ায়। তো উনার কাছে মনে হয়েছে যে বাধ্যতামূলক ট্রেনিং যেটা পাইলটদেরকে দেওয়া হয়, সেটা রিক্সাওয়ালাদেরকে বাধ্যতামূলক ট্রেনিং দেওয়া যেতে পারে। ব্যাট পাইলটদেরকে ট্রেন আপ করা হয় বাধ্যতামূলক, 2 ঘন্টার ভিডিও তোমাকে দেখতেই হবে, হ্যাঁ, যেহেতু তুমি পরীক্ষায় বা তোমার ফ্লাইং এ ফল্ট পাওয়া গেছে। তো এই আইডিয়াটা ওনার কাছ থেকে এসেছে। আচ্ছা, রোড শোটা আমি একটু বড় আকারেই করতে চাই, যেহেতু আমি টিপিএফবি তে আছি। রোড শো হচ্ছে যে আমরা কিছু মডেল রিক্সা পিক আপ করবো, যে মডেল রিক্সাতে আপনার মিরর আছে, ইন্ডিকেটর আছে, হেডলাইট আছে, হর্ন আছে। এরকম আমরা বাছাই করব কিছু ভলান্টিয়ারদের মাধ্যমে, যে যেগুলোকে আইডিয়াল আপনার অটো রিক্সা বলা যায়। আইডিয়াল অটো রিক্সা গুলো যারা চালায় দেখা যায় ওই ড্রাইভারদের বিহেভিয়ারও ভালো। এবং পার্সোনালি গত কয়েক মাসে আমি অনেক ড্রাইভারকে ইন্টারভিউ করেছি। অনেকেই আগে গাড়ি চালাইতো, অনেকে গাড়ির বা বাইক চালানোর এক্সপিরিয়েন্স আছে উইথ ড্রাইভিং লাইসেন্স বা উইদাউট ড্রাইভিং লাইসেন্স। তো আমরা এই জাতীয় কিছু মানুষকে পিক করতে পারি, পিক করে তাদেরকে দিয়ে রোড শো করতে পারি। তো ওই রোড শোটা একটা মেসিভ অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে যে আমরা
রিক্সাকে নিষিদ্ধ করছি না। যেহেতু গত কয়েক বছরে নিষিদ্ধ করার কথা আসছে, তারা থ্রেট ফিল করছে। তো এই থ্রেটটা তারা যেন ফিল না করে, আমার মনে হয় ওই জায়গায় আমাদের ফোকাস করতে হবে। যে তারা যখন থ্রেট ফিল করে, তখন আমরা যে পক্ষ তাদেরকে কিছু শেখাতে চাই, আমাদেরকে তারা কম্পিটিটর মনে করে, এবং তখন তাদের একটা মেন্টাল ব্লক ক্রিয়েট। তো এইভাবে আমরা রোড শো করে, ড্রোনের রিমোট রেখে দাও, ড্রোনের রিমোট রেখে দাও। তো আমরা রোড শো করে কিন্তু আমরা উই ক্যান গো ফরওয়ার্ড উইথ অ্যাওয়ারনেস বিল্ড আপ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেনিং। আর একটা ইনসেন্টিভ প্রোগ্রাম নেওয়া যেতে পারে। আমি অনেকগুলো অপশন বলছি, তো সবগুলো যে নিতে হবে তা না, আমি অনেকগুলো বলছি। আর একটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যে রেস্ট্রিক্ট করা, নন কমপ্লায়েন্ট ভেহিকেল গুলোকে রেস্ট্রিক্ট করা। অর্থাৎ যেই ভেহিকেলের বা অটো রিক্সার আপনার হেডলাইট নাই, সে রাতে চলতে পারবে না। বা যার ইন্ডিকেটর নাই, সে রাস্তায় আসতে পারবে না। বা যার কি বলে, হর্ন বা ব্রেক ঠিক মতো কাজ করে না, এই যে এদেরকে রেস্ট্রিক্ট করা। আবার জোন ওয়াইজ করা যায়, এইটা অনেকেই বলেছেন, আই বিলিভ এটা অলরেডি আলোচনায় চলে এসছে। জোন ওয়াইজ, যে তুমি যদি মিরপুরের রিক্সা হও, তুমি মিরপুরের মধ্যেই থাকো, তুমি যদি বনানীর হও, বনানীর মধ্যেই থাকো। যার ফলে হবে কি, তারা আর হাইওয়ে ক্রস করার চেষ্টা করবে না। তো এটা রিক্সাকে কালার করা যায়, রিক্সাওয়ালাকে ভেস্ট দিয়ে কালার করা যায় কোন ভেস্ট চালা রিক্সা কোন জোনের। বা রিক্সাতে আমরা ফ্ল্যাগ বা কোনো ভাবে মার্কিং দিতে পারি যে এই রিক্সাটা আসলে এই জোনের। এইভাবে রিক্সাকে হেড মানে হাইওয়েতে আসা থেকে আমরা রেস্ট্রিক্ট করতে পারি। আজকে আমি বেশ কিছু ভিডিও দেখলাম যারা ফ্লাইওভারে উঠেছে, মগবাজার ফ্লাইওভারে অটো রিক্সা উঠেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অটো রিক্সা উঠেছে, এরকম কিছু ভিডিও আমি আজকে দেখেছি। আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জিং জায়গা যেটা ফিল হয়েছে, সেটা হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি, ট্রাফিক পুলিশ, ওনারা অনেক রিলাক্ট্যান্ট। হ্যাঁ, 5ই অগস্টের পরে অনেক কিছু ঘটেছে। ট্রাফিক পুলিশকে এখনো আমরা তাদের আগের ফর্মে পাচ্ছি না। এমনকি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যে স্টুডেন্ট ভলান্টিয়াররা আসছে, তারাও ট্রাফিক পুলিশের কাছ থেকে ওই লেভেলের সাপোর্ট পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা আরো নাম্বার অফ ভলান্টিয়ার্স বাড়াতে পারি, তাদেরকে কিছু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে পারি, যে তারা প্যানালাইজ করতে পারবে। এবং আমি আজকেও একটা ভিডিও দেখলাম যে একজন ছাত্র দুজন অটো রিক্সা চালককে আটকে প্যানালাইজ করছে। পেনাল্টি কি, আমি তোমার ব্যাটারির কানেকশন কেটে দেবো, তুমি এখন ঠেলতে ঠেলতে নিয়ে যাও, এটাই পেনাল্টি। তো অনেক ভাবে প্যানালাইজ করা যায়। কিন্তু কথা হচ্ছে যে আমাদেরকে কোনো স্ট্রাকচার্ড ওয়েতে আমরা আসলে আজ পর্যন্ত আগাই নাই। তো আমাদেরকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে এবং সরকারের সহযোগিতা নিয়ে, সম্মতি নিয়ে, এবং উইথ প্রপার মিডিয়া কাভারেজ আমাদেরকে এই জিনিসটা করতে হবে। আগে থেকে জানাতে হবে যে এরকম একটা প্রোগ্রাম হবে, সো দ্যাট পিপল ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড অর ডোন্ট গেট সারপ্রাইজ অর ডোন্ট হ্যাভ এ মিসপারসেপশন যে আমাদেরকে বোধহয় উচ্ছেদ করার জন্য কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আমরা কাউকে উচ্ছেদ করছি না, আমরা সবাইকে আপডেট করছি, আমরা সবাইকে রাস্তায় চলার যোগ্য করে তোলার চেষ্টা করছি। এইটা একটা কমিউনিকেশন। আর আরেকটা হচ্ছে এই যে ব্যাঙের ছাতার মতো প্রতিদিন নতুন নতুন অটোরিকশা গজাচ্ছে, এইটা বন্ধ করার জন্য ইনিশিয়েটিভ নিতে হবে। আমি বোধহয় অনেকগুলো পয়েন্ট বলে ফেলেছি। আমার এবার থামা উচিত। ইফ এনিওয়ান হ্যাজ এনি কমেন্ট, প্লিজ মুভ ফরওয়ার্ড। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ সো মাচ ইঞ্জিনিয়ার মঞ্জুর। না, ডেফিনেটলি আপনার প্রত্যেকটা পয়েন্টই খুব ভালো। আমরা একটা যদি স্ট্রাকচার ভেতে আগাতে পারি, তাহলে ইনশাল্লাহ এটা সাকসেসফুল হবে। তবে আমার আমার মনে হচ্ছে যে আসলে সবকিছু একসাথে আসতে হবে। যেমন যেমন নাজমুস সাকিব ভাই বললেন, এডুকেশন দিয়ে লাভ নেই। আমার মনে হয় আবার আপনি বলছেন যে এডুকেশন, বা আমরা সবাই চাচ্ছি যে এডুকেশনটা যেন দেওয়া হয়, মানে এনফোর্সমেন্ট, এডুকেশন অ্যান্ড করাপশন, এই তিনটা জিনিসকে আসলে আমাদের একসাথে দেখতে হবে। এবং এইটাতে আমরা অ্যাডভোকেসি করতে পারি টিপিএফবি থেকে, এবং ডেফিনেটলি অ্যাকুমেন্ট হ্যাভেন থেকে। আমরা একসাথে অ্যাডভোকেসির জায়গাগুলোকে তৈরি করতে পারি। কারণ আজকে আমাদের এটা আসলে একটা প্ল্যাটফর্মের ছিল যে আমরা কিভাবে আমাদের নেক্সট কাজ করতে পারি এই ব্যাপারে। তো এডুকেশন দিয়ে, শুধু এডুকেশন দিয়েও লাভ নেই, কারণ এডুকেটেড হলো রিক্সা চালকরা, কিন্তু ওদিকে পুলিশরা এনফোর্স করছে না, করাপশন করছে। তারা হচ্ছে হয়তো চাঁদা নিচ্ছে অথবা তাদের কাছ থেকে ব্রাইব নিচ্ছে, তাহলে আলটিমেটলি কোনো কিছুই সাকসেসফুল হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমার মনে হয়। এবং ডেফিনেটলি আপনি যেগুলা বলেছেন প্রত্যেকটা পয়েন্টই খুবই ভালো।
আমরা ওইভাবে করে আগাতে পারি, অ্যাটলিস্ট একটা পাইলট প্রজেক্ট দাঁড় করাতে পারি। আচ্ছা, আমি এখন নেক্সট পার্সনকে বলছি, আব্দুল আজিজ, উনি হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, আপনি আপনার মতামত দিতে পারেন, কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আস্তে শোনা যাচ্ছে, আপনি একটু কাছে আনতে পারেন আপনার মাইক্রোফোনটা। এখন কি শোনা যাচ্ছে? আহ সবাইকে আমরা শুনতে পাচ্ছি ওনার কথা। শুনতে পাচ্ছি, একটু অস্পষ্ট। একটু আস্তে ইজ অডিবল। অস্পষ্ট, হ্যাঁ। আচ্ছা, মনে হচ্ছে জোরে বলতে হবে। এখন কি শোনা যাইতেছে? শোনা জি জি, যাচ্ছে, আপনি আপনি বলেন বলেন, বলেন। হ্যাঁ আপনি বলেন, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আসলে এই সম্পর্কে কিছু জানতাম না আজকে এই সম্পর্কে। আমি ঠিক 8টার সময় জানছি একজন আমাকে ইনফরমেশন এখানে দেওয়ার জন্য। আমি আপনার যে স্যার ইসলামী যেটা বললো, ইঞ্জিনিয়ার যে স্যার কথা বললেন, যে রিক্সা চালক যে নিয়ে, এটা অলরেডি সরকার কিন্তু একটা ই রিক্সা শুরু করে দিচ্ছে, ঠিক আছে? আমি ওখানে একজন মাস্টার ট্রেনার। এই হিসাবে হয়তো আমার কাছে দিনটা আসছে কোথাও ঘুরে ঘুরে ফিরে। আমরা অলরেডি 2,000+ রিক্সা চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং লাইসেন্সেরও ব্যবস্থা করা হয়েছে। তো এখানে সমস্যা যতটুকু যতটুকু আমরা বুঝতে পারলাম, এখানে আমরা যে আমি যতগুলো বললেন, যতগুলো পয়েন্ট বললেন, সবগুলো নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু মনে হয় না এটা প্রপারলি কাজ করা হবে। কারণ সিটি কর্পোরেশন আসলে এর সাথে পুরোপুরি ভাবে এমন ভাবে যুক্ত হয়েছে যে এটা দুর্নীতির একদম উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, সেই হিসাবে আমরা মানে সেটা আমরা বুঝতেছি। কারণ আমরা যারা প্রশিক্ষণ দিচ্ছি, আমাদের নিজেদের ইউজার আইডি আছে, পাসওয়ার্ড আছে, যার মাধ্যমে আমরা রিক্সা চালকদেরকে রেজিস্টার করতেছি বা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করছি। এটা আবার তারা রাইখা আলাদাভাবে এটা করার চেষ্টা করছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে রিক্সা চালকদের আসলে প্রপারলি যে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টা, এটা হইতেছে না। এখানে সিটি কর্পোরেশন এবং যারা মালিক সমিতি আছে, এরা হয়তো বা কোনো একটা লিঙ্ক আপ আছে এদের আমাদের আহ, হ্যাঁ হ্যাঁ, ভাইরাল বুয়েট তিস্তা প্রজেক্ট, হ্যাঁ এটাই বুয়েট তিস্তা প্রজেক্ট। তো ওইটা হচ্ছে কি, যে আমাদের প্রতিদিন থাকে যে 4 জন থাকলে তাদের আন্ডারে 60 জন প্রশিক্ষণ দেবে। কিন্তু আমরা দেখছি, আমি যেদিন প্রথম দিন গেছি গত মঙ্গলবারে, মহাখালীতে আমার ছিল, 250 জন আসছে আমাদের 8 জন বিপরীত। শুধু যে তারা আসছে এমন বিষয় না, তারা আসার পর তাদেরকে রেজিস্টার করা এরকম মানে ব্যাপক একটা গোলযোগ। কেউ হয়তো বা আমাদের প্রশিক্ষণ না নিয়েও রেজিস্টার করে ফেলছে। এখানে আসলে পড়া কিছুই থাকে না। যখন সিটি কর্পোরেশন থেকে আমরা আসলে প্রথম যে বুঝতে পারি না আসলে হচ্ছে এই যে অনেক কথা বলা হয়েছে যে আলাদা আলাদা জোনে আলাদা আলাদা রিক্সা দেওয়া হবে, কালার আলাদা হবে এবং প্রত্যেককে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরে আছে যে মেন রোডে উঠতে পারবে না। তারপর যে আগে একজন স্যার কথা বলছেন, নাজমুল সাকিব স্যার, এটা নিয়ে কিন্তু ই রিক্সার যে প্ল্যানিং হচ্ছে, এখানে কিন্তু সরাসরি যে আহ রিক্সা চালকদের জরিমানা, অর্থাৎ সরকারিভাবে যে জরিমানা হয়েছে, এটাও আমরা বলে দিচ্ছি যে লাইসেন্স বা নিবন্ধন সংখ্যা রিক্সা চালালে 5,000 টাকা জরিমানা থাকবে। অতিরিক্ত গতি অর্থাৎ সর্বোচ্চ 30-এর উপরে যদি গতি উঠায় তাহলে 3,000 টাকা জরিমানা। তারপর মোবাইল ফোন ব্যবহার করে চালানো 2500 টাকা জরিমানা। অতিরিক্ত যাত্রী বহন অর্থাৎ 2 জন থেকে বেশি যাত্রী বহন করলে 3,500 টাকা জরিমানা। অনুমোদিত ব্যাটারি বা মোটর পরিবর্তন, অর্থাৎ যে ই রিক্সা, অর্থাৎ দুইটা রিক্সায় যে মোটর বা ই থাকবে, ব্যাটারি থাকবে, এটা পরিবর্তন করলে 5,000 টাকা জরিমানা এবং যানবাহন জব্দ করা হবে। নিষিদ্ধ এলাকায় চালানো, অর্থাৎ যারা মেন রোডে, সিটি কর্পোরেশন যে রোড চেক করবে এর বাইরে যদি চালায় তাহলে 4,000 টাকা জরিমানা দিবে। ও সিগন্যাল অমান্য করা 3,000 টাকা জরিমানা। আর যদি দুর্ঘটনার পর পালিয়ে যায় তাহলে লাইসেন্স বাতিল ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন এটা তো আসলে মনে হচ্ছে যে অনেক বড় একটা পরিকল্পনা হবে, কারণ হঠাৎ করে সম্ভব হবে না। আমরা যেভাবে দেখতেছি যে এটা হয়তো বা সরকারের যে ব্যর্থতা থাকে, মেন কাজটা হবে সিটি কর্পোরেশন। কারণ তারা, আমরা যতটুকু চেষ্টা করতেছি, আমরা ছিলাম 8 জন, 2টা ভেন্যুতে আমরা প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণ দেওয়ার পর আমরা তাদেরকে আবার রেজিস্টার করছি। আজকেও রেজিস্টার হয়েছে। আজকে শেষ পর্যন্ত আমি দেখলাম প্রায় 3,000 জন অলরেডি রেজিস্টার হয়ে গেছে। সুতরাং আমরা বুঝতেছি না যে এদেরকে কতটুকু প্রশিক্ষণ দেওয়া যাইতেছে বা কি হচ্ছে, মানে একদিনে হওয়ার কারণে বেশি এলোমেলো হয়ে যাচ্ছে। আমি এই কথাগুলো বলতেছি কারণ নাজমুল স্যার এবং ইঞ্জিনিয়ার মঞ্জুর স্যার কথাগুলো বললেন, যে যে কথাগুলো বললেন ওইগুলো সরকার শুরু করে দিচ্ছে, কিন্তু আসলে ফলপ্রসূ হবে কিনা আমরা এখনো বুঝতে পারছি না। ঠিক আছে, ধন্যবাদ।
আচ্ছা, কথাগুলো একটু অস্পষ্ট ছিল, তবে আমি আহ, ফেরদৌসকে একটু সামারাইজ করতে পারবা ওনার কথাগুলো? আমি একটু মানে অত ভালো শুনতে পাইনি। ম্যাম, আমি আসলে নিজেও কম শুনেছি, তারপর আমি মোটামুটি বুঝতে পেরেছি। সেটা হচ্ছে ওনারা আসলে বুয়েটের একটা প্রজেক্টে কাজ করছে, এটা সম্পর্কে আমি জানি। বুয়েট আসলে একটা নিরাপদ রিক্সা ডেভেলপ করেছে। বর্তমান রিক্সার মতনই দেখায়, সেটা একটু মোটা চাকার যে রিক্সাটা আছে, চাইনিজ যে ভার্সনটা, ওটার মতো আর কি। তো ওটাকে একটু ব্রেকটাকে সেভ করেছে, বা লাইটিং গুলাকে, বা আহ, মানে যেভাবে নিরাপদ করা যায় সেভাবে আর কি নিরাপদ করেছে ওনারা আর কি টেকনিক্যালি। ওইটা চালাবে যারা, সিটি কর্পোরেশন সাথে কোলাবোরেশন করে যারা চালাবে, তাদের প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেনার নেওয়া হয়েছে। এই যে স্টুডেন্টরা যে আমাদের ট্যাগের যে গ্রুপ আছে, সেই গ্রুপে তো সবাই প্রবেশ করে নাই। আমাদের যুব উন্নয়ন থেকে প্লাস পুলিশের থেকে আমরা অনেকেই ট্রেনিং করেছি। এখান থেকে যারা ট্রেনিং করেছে তারা অনেকে মাস্টার ট্রেনার হিসেবে তালিকাভুক্ত হয়েছে, যারা ইচ্ছুক। এদের কাজ হবে যারা রিক্সাওয়ালা রয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়া, এটা সরকারি একটা প্রজেক্ট আর কি। তো এটা নিয়ে আসলে কাজ করতেছে, বাট উনি অনেকগুলো ফ্রাস্ট্রেশনের কথা, মানে হতাশার কথা বলেছেন, সবগুলো আমি শুনতে পাইনি। আহ মানে শুনেছি, মানে আচ্ছা, বুঝতে পারিনি আর কি, না এটা আসলে সাউন্ডের জন্য আর কি। আব্দুল আজিজ সাহেব, আপনি এখন যদি একটু লিখে দেন তাহলে, কারণ আচ্ছা, ডেফিনেট এখন কি আমার কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, আজিজ হ্যাঁ এখন আজিজ ক্লিয়ার। ক্লিয়ার আছে এখন, হ্যাঁ আজিজ হ্যাঁ। এখন খুব আচ্ছা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার বলি, আসলে আমার ওই ইসে কাজ করতেছিল না। এখন এই যে হচ্ছে কি, এই যে ট্রেনিংটা শুরু হয়েছে, আমরা প্রায় 300 জন ট্রেনিং নিয়েছে, তার মধ্যে হলো 175 জন ছিল স্টুডেন্ট। আমাদের গত মঙ্গলবার থেকেই রিক্সা চালকদের প্রশিক্ষণটা শুরু হয়েছে। এটা হলো, আমরা অলরেডি, আমি আজকে ওয়েবসাইটে দেখলাম প্রায় 3,000 জন রিক্সা চালক প্রশিক্ষণ নিয়েছে এবং লাইসেন্সের জন্য আবেদন করছে। অর্থাৎ এটা ব্যাপক আকার ধারণ করছে, কারণ রিক্সাওয়ালাদের নিয়ে আসা হচ্ছে, দুপুরে খাবার দেওয়া হচ্ছে এবং তার সাথে প্রতিদিন একটা পেমেন্টও করা হইতেছে তাদের, এই জন্য ওরা আসতেছে। তবে এখানে মেন ফ্যাক্ট হলো যে আমরা 4 জনের বিপরীতে 60 জন থাকার কথা, আমরা 8 জন ছিলাম, এর বিপরীতে প্রায় 120 জন থাকার কথা ছিল। কিন্তু যখন আমরা রেজিস্টার করতে যাই তখন প্রায় 200 প্লাস, অর্থাৎ 200-250 জনের মতো হয়ে যাবে। এখানের বিষয়টা হচ্ছে যে এই 250 জনকে যখন আমরা রেজিস্টার করে দিতেছি, এই 120 জনই কিন্তু আমাদের খালি আমাদের শুধু প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছে, বাকিগুলো হচ্ছে না। এটার মূল কারণ হলো ওই সিটি কর্পোরেশন এবং মালিক সমিতির সাথে একটা লিঙ্ক আপ। এর কারণে মূলত এই বিষয়টা, মানে আমাদের স্টুডেন্ট যারা থাকে, পুলিশ থাকে, পুলিশে 2 জন থাকে, কিন্তু তারা আসলে এগুলো কন্ট্রোল করতে পারতেছে না। শেষ মতে হয় কি, যে যারা শিখতেছে না তারাও লাইসেন্স প্রাপ্ত হয়ে যাইতেছে। সুতরাং আমি মনে করতেছি যে এটা মনে হয় না ফলপ্রসূ কোনো কাজ হবে। তারপর যদি তারপরে বলা হয়েছে যে এলাকা ভিত্তিক রিক্সা থাকবে এবং সেটার কালারও ভিন্ন হবে, এবং আমি মনে হয় জরিমানার কথা বলছিলাম। এটা কি স্পষ্ট শুনছেন নাকি আমি আরেকবার বলবো, যেটা সরকারের নতুন আইনে আসছে? আম, না, মানে দরকার নাই, মোটামুটি আমরা আচ্ছা আচ্ছা শুনতে আচ্ছা। পেয়েছি। না, ঠিক আছে। আসলে আপনারা হচ্ছেন বুয়েটের ওইটা ওই রিক্সা চালকদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন? হ্যাঁ, শুধু বুয়েটের, এটা তো বলা হয়েছে যে আস্তে আস্তে রিক্সাগুলোকে উঠাই দেওয়া হবে লাইসেন্স ছাড়া। সুতরাং এটা তো বুয়েট, রিক্সা বুয়েটের, বাট হয়তো বা পুরো বাংলাদেশ ব্যাপী কাজ হবে। আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা, আমরা সবাই একটা কথা বলছি যে জোন ওয়াইজ রিক্সা, কিন্তু আমি আসলে ইউএসএ তে এসেছি খুব অল্প সময় হলো, 2 বছর। আমি বসুন্ধরাতে দেখেছি, বনানীতে দেখেছি, গুলশানেও দেখেছি যে আসলে এরা এরা কিন্তু জোন একটা সময়, প্রিভিয়াস সরকারের সময়, আমি কাউকে ইয়ে করে বলছি না, মানে তখন কিন্তু ওনারা রিক্সা চালকরা কিন্তু ওইভাবেই চালাতেন। তখন কিন্তু আমি দেখি না অ্যাটলিস্ট বড় রাস্তায় আসতে বা এতটা কেওয়াজ রিক্সা চালকদের। কিন্তু আমি আপু রিসেন্টলি যখন গেলাম এইবার, এই জাস্ট আমি আসছি 2 সপ্তাহ আগে বাংলাদেশে আমি গিয়েছিলাম, আমি দেখলাম যে পুরা ক্যাওয়াস আসলে, রিক্সাওয়ালা যে ইচ্ছা মতো রিক্সা চালাচ্ছে এবং বড় রাস্তায় চালাচ্ছে, কারো কোনো কোনো জায়গায় কারো কোনো হস্তক্ষেপ নাই। মানে ডেফিনেটলি ইটস, মানে আমি এরকম দেখে আসি না আর কি। সো এটা হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন। হ্যাঁ, এটার নাজমুস। এক কথায় উত্তর হচ্ছে, এখন আমরা সবাই স্বাধীন, আমরা কাউকে মানি না, যে যেমন ইচ্ছা চলছে। আচ্ছা, হ্যাঁ, স্বাধীনতার যে আমি খারাপ আসলে দিক সেটা স্বাধীনতাটা দেখে আসছি এবার, মানে আই এম রিয়েলি। এক্স্যাক্টলি এটাই এক্স্যাক্টলি। কথা। আচ্ছা, হ্যাঁ আমি নাজমুস। তবে হ্যাঁ, বসুন্ধরা পয়েন্ট বলছেন, যেটা হচ্ছে বাকি যারা একটু গেটেড কমিউনিটি না, তাদের সবার অবস্থাই খারাপ এসেনশিয়ালি। এখন আর সেই শুধুমাত্র বসুন্ধরা ছাড়া বাকি সব জায়গাতে মোটামুটি দেখা যাচ্ছে
ইউনিভার্সালি মোটামুটি সবাই ইউজ করতে পারছে। ঠিক আছে। আর সেকেন্ড, আমি একটা কোশ্চেন করতে চাই যে ট্রেনিং এর কথা বলা হচ্ছে, এটা কি সেই ট্রেনিংটার কথা বলছেন? 300 জন প্রশিক্ষণের জন্য ব্যয় করা হচ্ছে 53,80,000 টাকা, প্রত্যেকের ল্যাপটপ দেওয়া হচ্ছে, এটা কি সেই ট্রেনিংটা? এটা যে আব্দুল training- আজিজ সাহেব বলতে পারবেন। হ্যাঁ আব্দুল এটা এখানে প্রতি যেটা যে 200 জন বৈষম্য আন্দোলন, 100 জন ট্রাফিক পুলিশের প্রতিনিধি, সবাইকে ল্যাপটপ দেওয়া হচ্ছে, এটা কি সেই 53 লাখের ট্রেনিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা। হ্যাঁ, এখানে কিন্তু বুয়েটের নামটা না বললে ভালো হয়, কারণ এটা বুয়েট শুধু রিক্সা তৈরি করছে, এই ট্রেনিংটা দিচ্ছে ব্র্যাক। আচ্ছা আই আচ্ছা, এই হোপ ল্যাপটপ নিয়েও বুয়েট কাহিনী ইজ নট আছে, ঠিক ইনভলভ, আছে। আই হোপ বুয়েট ইজ নট ইনভলভ, বিকজ আমি জানি এখানে কি হচ্ছে, সো আমি কোনো মন্তব্য করব না। বুয়েটের কথা না বললে, এটা ব্র্যাকের ট্রেনিং এবং ডিসিসি ট্রেনিং। হ্যাঁ, নট বুয়েট। বুয়েট শুধু রিক্সা ডিজাইন করছে, তার কোনো ট্রেনিং দিচ্ছে না, ইফ আই এম নট মিস্টেকেন। প্লিজ, থ্যাংক ইউ। এটা সম্পূর্ণ সিটি কর্পোরেশনের আওতায়। এবং এই ল্যাপটপ নিয়ে কাহিনী হচ্ছে যে ল্যাপটপ আয়ত্ত দেওয়ার কথা ছিল আমরা যারা প্রশিক্ষণ দিব তাদের, কিন্তু ওরা করতেছে যে একটা সংগঠন আছে যাদেরকে আবার এটার দেখভালের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তো তারা আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করেও প্রথম দিন কন্ট্রাক্ট সাইন করার পর বলছে যে আপনারা ল্যাপটপ নিয়ে যেতে পারবেন না, আপনাদের ল্যাপটপ রেখে যেতে হবে, কারণ আমাদের সেট আপ করতে সময় লাগবে, পরের দিন কাজ করতে সময় লাগবে। তখন আমরা বলছি যে আপনি ল্যাপটপ রেখে দেন, বাট আপনার সেট আপ করতে কাজ করতে কিভাবে সময় লাগবে? আমার ইউজার আইডি আমার পাসওয়ার্ডটা আপনাকে ব্যবহার করতে দিব না। পরবর্তীতে অনেক কথা কাটাকাটি করার পর কয়েকজন জমা দিছে, কয়েকজন নিয়ে আসছে। আবার দেখা গেছে যে পরের দিন যারা গেছে, আমরা যারা প্রশিক্ষণ নিয়েছি তার পরের দিন যারা গেছে তাদেরকে ল্যাপটপ দেয়ই নেই। বলছে যে আপনাদের ল্যাপটপ দেওয়া যাবে না। যারা ওই ভলেন্টিয়ার হিসেবে আসছিল, এখানে একটা সংগঠন আছে, ওই ভলেন্টিয়ারদের তাদেরকে ল্যাপটপ দিছে এবং তারা ওইটা নিয়ে গেছে। অর্থাৎ প্রশিক্ষকদের, যারা প্রশিক্ষণ দিতে যাচ্ছে মাস্টার ট্রেনার, তাদের সাথে আসলে কোনো কমিউনিকেশন ওরা সঠিকভাবে রক্ষা করতেছে না। সুতরাং এর মধ্যে অনেক একটা বিশাল এই একটা ট্রেনিংটা কি বুয়েট ক্যাম্পাসে হচ্ছে আব্দুল আজিজ ভাই? না বুয়েট না ক্যাম্পাসে কি না, এটা ট্রেনিংটা হচ্ছে? বুয়েট বুয়েট ক্যাম্পাসে হচ্ছে না, এটা হচ্ছে আহ, উত্তর সিটি কর্পোরেশনের 5টা ভেন্যুতে হচ্ছে। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের হয়তো বা কয়েকটা ভেন্যুতে হচ্ছে। উত্তর সিটি কর্পোরেশনে হচ্ছে মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, আর মহাখালীতে, আর হলো গুলশানে হয়তো বা হইতেছে। এ- এ- আজিজ ভাই, আমি একটু জিজ্ঞেস করতে চাই। জি জি আজিজ ভাই, আজিজ ভাই, জি। এখন এখানে আমি যদি নাম ধরে বলি, এখন ট্যাগ যিনি চালাচ্ছেন, ওনাদের কি ভূমিকা এখানে এই ল্যাপটপ নিয়ন্ত্রণে? আসলে এর পুরো ভূমিকা নাকি সিটি কর্পোরেশনের, তবে সিটি কর্পোরেশন একটা সংগঠনের সাথে, গ্রিন ভয়েস নামে একটা সংগঠন আছে, আহ, গ্রিন ওদের সাথেই ভয়েস? করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে হয়তো বানিয়েছে। তা ওদেরকেও প্রতিদিন 1,000 টাকা করে পেমেন্ট দিতে হইতেছে, যারা ভলেন্টিয়ার হিসেবে আসছে তাদেরকে 1,000 টাকা পেমেন্ট দিতেছে। তাদের কাজ অতিরিক্ত আসতেছে, অর্থাৎ আমাদের যতটুকু দরকার না অতিরিক্ত আসতেছে। এবং অনেকে আচ্ছা, ওই যে বললাম না তাদের প্রয়োজনের কাজে বাইরে। এটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাদের কাছে তাদের মাধ্যমে এটা করতেছে যে ও রিক্সা চালকরা প্রশিক্ষণ না নিয়েও তাদের মাধ্যমেই করছে। পরবর্তীতে আমরা গতকাল রাতে যখন এটা ধরতে পারছি, পরবর্তীতে আমাদের যে 175 জন স্টুডেন্ট আছে সকলের সাথে আমরা যোগাযোগ করছি। যোগাযোগ করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে আমরা বলছি সকলের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে। মানে এই কাজ এখনো চলমান আছে, কারণ আমরা চাইতেছি যে আমাদের পাসওয়ার্ড ব্যবহার করে যদি অন্য কেউ করে তাহলে এটার পরবর্তী দায়িত্ব আমি থাকবো। যেন আমরা এই চেষ্টাটা করতেছি যতদূর এই করা গ্রিন যায়। ভয়েসটা কি সেই সংগঠন যেটা কিছুদিন আগে সাউন্ড পলিউশন নিয়ে কাজ করেছিল, এই সংগঠনটা কি, যেটা পরিবেশ মন্ত্রণালয়ের কাছাকাছি মোটামুটি এরকমের কিছু হ্যাঁ একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরাই কাজ আপনারা এটা করতেছে, করতে এরা ওই যে পেরেছে? হ্যাঁ আচ্ছা, ব্যাটারি নিয়ে কাজ করছে। এরা নাকি এই প্রজেক্টের সাথে শুরু থেকে আছে। সরি টু ইন্টারভেন টিপ স্যার, আর এটা তার কি মানে তো ওয়ার্ল্ড ব্যাংকের, অপ্রয়োজনীয় ক্ষতি। সরি এটা কি ওয়ার্ল্ড জি ব্যাংকের স্যার। প্রজেক্ট ছিল? মানে ফান্ডেড বাই ওয়ার্ল্ড ব্যাংক ছিল নাকি এটা? আসলে আমি জানি না সঠিক, এটা আচ্ছা তো আচ্ছা, সিটি কর্পোরেশনের আওতায় আছে এবং ওই যে মাননীয় উপদেষ্টা আসিফ আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে এটা হচ্ছে আমি প্রথম লিঙ্কটা প্রথম আলো পাঠাইছি, কাজ। প্রথম আলোর যে লিঙ্কটা ওটা পাঠাইছি, এটা হ্যাঁ হ্যাঁ, ডিএনসিসি থেকে। হ্যাঁ, করতে পারছে আচ্ছা, যে গত মাসের চালু হয়েছে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ। এটা সরি, আমি বোধহয় একটু মানে মানে একটু বিহাইন্ডে আছে। এই ল্যাপটপটা কি আসলে মানে প্রশিক্ষকরা পাচ্ছেন? এটা হচ্ছে যে একটা আমাদের সাথে 300 টাকার একটা স্ট্যাম্পে সই নেওয়া হচ্ছে যে একটা ল্যাপটপ দেওয়া হচ্ছে আপনাদেরকে, প্রশিক্ষণ যতদিন চলবে অর্থাৎ এই প্রজেক্ট যতদিন চলবে ততদিন আপনাদের কাছে রাখতে পারবেন, এবং কোনো ড্যামেজ হলে এটা আপনাদের ক্ষতিপূরণ দিতে হবে, এভাবে দিচ্ছে। আর 53 লাখ টাকার ব্যাপারটা কি? ওইটা ওইটা কিসের জন্য খরচ হচ্ছে? 53 লাখ টাকা ওটাতে শুধু প্রশিক্ষণের জন্য খরচ করছে। আচ্ছা। আচ্ছা, এটা আপনারা মানে আমি প্রকল্পের আমি ব্যয় আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ আমি হ্যাঁ আমি হ্যাঁ একটু অ্যাড করি। এটা সম্ভবত আমি যতদূর জানি এটা বিশ্ব ব্যাংকের ফান্ডিং একটা প্রজেক্ট আসছিল এবং এখানে পুলিশটাও ছিল।
হ্যাঁ, পুলিশরা ছিল। হ্যাঁ হ্যাঁ, পুলিশরা আছে ওয়ার্ড 100 জন, হ্যাঁ। তো বিসিএস এটা ক্যাডার আছে 25 জন, আর স্টুডেন্ট 175 জন। জি জি, এটা পুলিশ যে কটা স্টেক হোল্ডার ছিল এখানে, নিরাপদ সড়ক চাই ওরাও ছিল, তারপর আঞ্জুমান মুফিদুলের ছিল। এটা ওয়ার্ল্ড ব্যাংকের রোড সেফটি প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স, একেবারে ওয়ান অফ দ্য কান্ট্রি এই রিজিয়নে। তো এটা একটা পাইলট প্রজেক্টের মতো, এটা এখানে বেশ বড় অঙ্কের একটা টাকা আসছিল আর কি, ফান্ড আসছে। তো পুলিশই বেসিক্যালি এটা পুলিশ এবং ডিএনসিসি কিংবা ডিএসসিসি এরা এটার লিড দিয়ে, পুলিশ লিড, আর এটা এই দুইটা স্টেক হোল্ডার, অন্য দুইটা স্টেক হোল্ডার। তো এই প্রজেক্টটা খুব সাকসেসফুল হওয়ার কথা আর কি। হ্যাঁ, মানে এটা ওয়ান অফ দ্য পাইনিয়ার প্রজেক্ট। এবং আমি আমি সন্ধ্যার দিকে আপনার প্রথম আলোতে না অন্য একটা কোন পত্রিকার ইয়ে শেয়ার করছি যে গত মাসে সম্ভবত ডিএসসিসির যে ইয়ে আছেন, মেয়রের পরিবর্তে যে তত্ত্বাবধায়ক ইয়ে আছেন, হ্যাঁ প্রশাসক আছেন, উনি একটা প্রোগ্রাম করছেন আর কি। আজিজ তো ওই সাহেব। প্রোগ্রামে হ্যাঁ, এই হ্যাঁ, ধরনের আমি ওই ট্রেনিং প্রোগ্রামে প্রোগ্রাম ছিলাম। অফার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো ওইটা নিউজে আসছে আর কি। হ্যাঁ, এবং যেটা এটা এবং ব্র্যাক ইন প্যারালালি, ব্র্যাক এনজিও, ওরা ইন প্যারালালি বেশ কিছু কাজ করতেছে বেশ কিছুদিন ধরে এবং আমার হ্যাঁ, ব্যারাক এই আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। জি জি জি, এবং এটা এবং আমি যতদূর জানি ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামের যে আমাদের কামরান ভাই ছিলেন অনেক আগে, আহ, ওইটার একটা লেগাসি প্রোগ্রাম, ব্র্যাক ইন্টারন্যাশনাল আইএনজি এর লেগাসি প্রোগ্রাম। এবং আমার মনে আছে আমি তখন অনার্স কেবল শেষ করছি, তখন কেয়ারের একটা, অনেক আগে কেয়ারের একটা প্রোগ্রাম ছিল। এবং সেটা আমার কাছে মনে হচ্ছে আপনারা যে স্ট্রাকচারে ট্রেনিংটা দিচ্ছেন, সেই জি। ট্রেনিংটা যে আপনারা খাবার দিচ্ছেন কিংবা লাঞ্চ দিচ্ছেন কিংবা 100 টাকা দিচ্ছেন, এইটা ছিল মূলত কেয়ারের একদম ইনিশিয়াল আর্লি 2000 কিংবা লেট 90s এর দিকে, 98, 98 থেকে 2000 এইরকম সময় একটা, কিংবা 2001 এরকম সময় কেয়ারের একটা প্রোগ্রাম ছিল। এবং বেশ কিছু বাংলাদেশে, শুধুমাত্র ঢাকাতে না, তারা পাইলট প্রোগ্রাম করে সারা বাংলাদেশে এটা ইয়ে করছিল আর কি। তো এই প্রোগ্রামটায় আপনার যেটা ছিল যে রিক্সাওয়ালাদের এরকম টাকা দিয়ে হতো, লাঞ্চ ছিল। এবং এই প্রোগ্রামের বেশ মোটামুটি সাকসেসফুল, যেমন আমার জানা মতো ওইটা ছিল বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম প্রথম প্রথম প্রোগ্রাম ছিল। হ্যাঁ। তো এইটা ডেফিনেটলি, এবং আমি যতটুকু জানি, এবং এটা সাউথ ইস্ট এশিয়ার আরো কয়েকটা দেশে এই ধরনের একটা মডেল চালু করা হয়েছে, যেটা কম্বোডিয়া কিংবা ভিয়েতনামেও ইয়ে আছে আর কি। হ্যাঁ। তো এইটা ডেফিনেটলি একটা সামথিং ভেরি, আজকে আমি মানে ওয়েবিনারে তো আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা করছে, যে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা খুব আইডিয়াল প্রোগ্রাম, কিংবা এটা যদি এইখান থেকে, তো হয়তো এরা সাকসেসফুল হবে কি হবে না, কিন্তু বিভিন্ন যে টুলগুলো আমরা এখান থেকে শুনতে পাচ্ছি, ভেরি ওয়েল ডান আপনাকে। আপনি জানেন এই 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 প্রোগ্রামে আর আপনি ছাড়া আর কেউ আছেন কিনা? তো আমি হালকা হালকা জানতাম। আর আপা যে একটা কথা বললেন যে আম, বসুন্ধরা কিংবা বারিধারাতে যে বিভিন্ন রিক্সা প্রোগ্রাম আছে, তো আমি এটার কথাই বলতে যাচ্ছিলাম আসলে। এটা কিন্তু অলরেডি, কিংবা মঞ্জুর ভাই যে পাইলট প্রোগ্রামের কথা বললেন, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে কিন্তু অলরেডি, কিংবা ঢাকাতে অলরেডি পাইলট প্রোগ্রাম চলতেছে, যেমন বসুন্ধরা, বারিধারা, গুলশান। সো এই প্রোগ্রামটা যে লার্নিংটা, কিংবা কোনো একটা ব্র্যাকের যে প্রোগ্রামে যে ইয়ে আছে, এবং যে আমরা যদি একটা কেস স্টাডি করি, করে এখান থেকে যে লার্নিং গুলো আছে, সেখানে যদি আমরা বসুন্ধরা বারিধারার এই প্রোগ্রামগুলো লার্নিং গুলো ইনকর্পোরেট করি, তারা সেটা কিন্তু আমরা ইজিলি যে কোনো প্ল্যাটফর্মে হোক, আমি শিওর আমরা যদি কোনো ডোনার কে অ্যাপ্রোচ করি, ওয়ার্ল্ড ব্যাংক কিংবা এডিবি ছাড়াও তো অনেক, কোইকা আছে, কেএফডব্লিউ আছে, আইএসডি, অনেকেই আছে যারা এই ধরনের মানে কনসেপচুয়াল আইডিয়াকে প্রমোট করে। এবং আমরা যদি ওইরকম, ইফ উই ক্যান নক দ্য রাইট ডোর, ডেফিনেটলি আমরা এই ধরনের একটা আমার কাছে মনে হচ্ছে পাইলট প্রোগ্রাম ইজ অলরেডি অ্যাভেলেবল এবং টুলস আর অলরেডি টেস্টেড। তো এখন যেটা, এটা রোল ওভার করা করা দরকার। তো আমি এই সুযোগে একটু কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, যদি সময় থাকে যে। তো সবাই তো আসলে আমরা বিভিন্ন টুল নিয়ে কথা বলছি, আমি একটা আশার বাণী শোনাতে চাই যে আসলে আম, আমি দীর্ঘদিন, তো 17 বছর পরে দেশে ফিরে আসার পরে আমি যেটা দেখছি, আমার কিছু কিছু মোটা দাগে কিছু পার্থক্য চোখে লাগছে। হ্যাঁ, যেটা আমার কাছে মনে হয়েছে আসলে নট নেসেসারিলি যে আমাদের রিক্সার সাথে সম্পর্কিত, কিংবা অন্যভাবে সম্পর্কিত আছে, এবং ওভারঅল আমাদের ইকোনমিকে, আমাদের সোসাইটির সাথে সম্পর্কিত। আমি আপনারা জানেন কি, বাংলাদেশে আমাদের আমি যখন মানে ছোট ছোট ইউনিভার্সিটি কিংবা কলেজে পড়তাম, তখন কিন্তু দেখতাম যে ঢাকা কিংবা বিভাগীয় শহরে অ্যাভেলেবেল কাজের বুয়া পাওয়া যেত।
এখন কিন্তু আপনি যে শহরে যান, ঢাকা তো অবশ্যই, অন্যান্য শহরগুলোতে, বিভাগীয় শহর কিংবা জেলা শহরগুলো তো কিন্তু কাজের বুয়া ভেরি ক্রাইসিস। হ্যাঁ, কাজের বুয়া পাওয়া সবাই স্ট্রাগল করে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি গ্রামে যান, যাদের গ্রামে কানেকশন আছে, তখন ফসলের পিক সিজন, ফসলের পিক সিজনে যেটা হয় যে আপনার যেটা বলে খাস বাংলা যেটা বলে কামলা পাওয়া যায় না। হ্যাঁ, যারা ধান কাটবে কিংবা গম কাটবে কিংবা, এবং ধরুন নারকেল গাছ, আমার আমার বাড়ি খুলনাতে, তো খুলনাতে নারকেল গাছে লোক মানে পাওয়া যায় না, কিংবা নারকেল গাছ ক্লিন করা যায় না, নারকেল পাড়া যায় না, কারণ লোক পাওয়া যায় না। কিংবা তাল গাছে কিংবা খেজুর, খুলনা যশোরের দিকে খেজুরের গাছ কাটা যায় না, রস পাওয়া যায় না, কারণ লোক নাই। তো এগুলোর কারণটা কি? আপনার ইকোনমিটা বুঝতে হবে। বাংলাদেশের ইকোনমি, আমরা এখন ডেভেলপিং কান্ট্রি না। আমরা যদি পলিটিক্যাল কনসেপ্টে কথা বলি, দেখবে বাংলাদেশ কিন্তু আন্ডার ডেভেলপ কিংবা আন্ডার ডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি আমরা একটা লিপ ফরওয়ার্ড করছি। সো আমাদের বাংলাদেশের, ইফ আই এম নট রং, বাংলাদেশের কারেন্ট পার ক্যাপিটা ইনকাম জাস্ট জাস্ট আন্ডার 3000 ইউএসডি। তো এইটা মানে একটা স্টাডিতে আসছে যে মোটামুটি এই যে লেবার ইন্টেন্সিভ যে কাজগুলো, যে আমরা ধরেন এখন আমরা, আপনি জানবো অনেক অনেক বাংলাদেশ তো আসলে লেবার ইন্টেন্সিভ গার্মেন্টস এ বড় একটা স্টেক হোল্ডার কিংবা পার্টিসিপেন্ট। তো আমাদের কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে যদি আপনি তাকান, দেখবেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা আগে যখন আমাদের বাংলাদেশ শুরু করছে 70-এর দশক কিংবা 60-এর দশকে, তখন কিন্তু এবং এখনো পর্যন্ত মেজরিটি অফ দ্য প্রোগ্রাম খুব লো চিপ। আমেরিকাতে যেমন ওয়ালমার্টের কিংবা ইংল্যান্ডে আজদা, প্রাইমার্ক, এই ধরনের চিপ জামা কাপড়ের দোকানে আমরা মাল সাপ্লাই দিই। কিন্তু এর মধ্যেই আমি জানি স্কোয়ার হাই এন্ড, যারা কিংবা ভোগ, এই ধরনের হাই এন্ড মার্কেটে ঢুকছে তারা। সো বাংলাদেশে কিন্তু লিড করতেছে, এবং যেটা স্টাডি করে দেখা গেছে যে আমাদের পার ক্যাপিটা ইনকাম যখন $3000 কিংবা থেকে, এখন তো আছে $2800 থেকে, যেটা যখন $10,000 কাছাকাছি যাবে, তখন কিন্তু এই লেবার ইন্টেন্সিভ জিনিসটাই থাকবে না। এবং আপনি দেখবেন এখন কিন্তু এই যে আমরা, আগে তো ছিল যে মানুষ সাইকেল রিক্সা টানতো, এখন কিন্তু এই যে ঢাকার ব্যাটারি চালিত রিক্সা, যেটা বুয়েট করছে কিংবা মানে ইনফেমাস ঢাকার টেসলা বলে আর কি, হ্যাঁ। তো ওইটাতে কিন্তু এখন মানুষ মোর ইউজ টু। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি অনেক ধরনের সমালোচনা আছে, এর স্পিড বাড়তেছে কিংবা বিভিন্ন জটিলতা আছে, কিন্তু আসার কথা হলো যে এইগুলো কিন্তু, এই যে লেবার ইন্টেন্সিভ যেগুলো জিনিসগুলো, এইগুলো আসলে থাকবে না। এবং আপনাকে একটু ছোট্ট, আপনি যদি সিঙ্গাপুর কিংবা সাউথ কোরিয়া কিংবা মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া, এই 3-4টা সাউথ ইস্ট এশিয়ার 3-4টা দেশের একটা কেস স্টাডি করা হয়, যদি আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, যদি ইফ ইউ ফিল কমফোর্টেবল, এই এমন কেউ যদি একটু একদিন কিংবা 2 দিন একটু খরচ করে, যে জাস্ট গুগল করতে হবে, গুগল করলে এই 4টা 5টা দেশের কেস স্টাডি রিভিউ করলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, এটা আসলে এর ফ্যাক্টটা কি। এখানে আরেকটা উদাহরণ আমি ডেভেলপড কান্ট্রির একটা উদাহরণ দিতে চাই, যে ইউকেতে যেমন স্ট্রবেরি কিংবা রাসবেরি সামারে এইগুলো প্রচুর বাগানে হয়, এবং এইটা যেহেতু ইউকে একটু ডেভেলপ কান্ট্রি হয়ে গেছে কিংবা অনেক আগে থেকে ডেভেলপমেন্ট, তারা এইটার লেবার কিন্তু তারা টোটালি ডিপেন্ড করে ইয়ে থেকে, যে ওয়েস্টার্ন ইউরোপ, রোমানিয়া, বুলগেরিয়া কিংবা পোলিশ, এই লেবারের উপর। আবার একইভাবে ইউএসএ তে যেমন পোস্টাশিও প্ল্যান্ট, মানে বাদাম ইয়ার সবচেয়ে বড় ইউএসএ, সেইটা কিন্তু তারা লেবার, আমি যতদূর জানি মেক্সিকো থেকে লেবার তারা ডিপেন্ড করে। সো এইটা লেবার চ্যানেল সাপ্লাই যদি কমে যায়, তখন ওইটা তারা ওইভাবে জিনিসটা উঠাইতে পারে না। হ্যাঁ, এবং ইভেন ওয়াইন ওয়াইন ইন্ডাস্ট্রিতে ইম্প্যাক্ট ফেলে যদি লেবার ইন্টেন্সিভ লেবার না থাকে। সো যখনই ওইখানকার লেবার, তখন কি যে পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেলে আমাদের লিভিং কস্ট বেড়ে যায়, এবং তখন আমাদের যেটা হয় যে আমাদের ইকোনমি অফ স্কেল, আমরা তখন বেশি লেবার ফি চার্জ করি, তখন প্রোডাক্টের দাম বেড়ে যায়, তখন ইন্ডাস্ট্রির লোকজন সাস্টেন করার জন্য দেশের বাইরে থেকে চিপ লেবার ইম্পোর্ট করে। যে কারণে মানে ওয়ান অফ দ্য একটু অপ্রাসঙ্গিক হলে একটু বলি, যে কারণে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির লোকজন বাংলাদেশে শ্রমিকদের কি বলবো ওয়েজেস বাড়াইতে দেয় না। এক্সকিউজ মি। সো এইটা কিন্তু সব ইন্টারলিঙ্কড, এবং আমি যতটুকু মনে করি যে যে আমরা তো সবসময় ইকোনমিতে তো পুশ এবং পুল ফ্যাক্টর একটা ব্যাপার আছে, তো এইটা আসলে যে আমরা যে বলতেছি যে আসলে টেসলা কিংবা যে আমরা ঢাকায় তো একটা, যে আমাদের একটা স্টুডেন্ট খুব সুন্দর একটা কথা বলছে, যে ঢাকায় আজকে যে লোকটা জীবনে কোনোদিন ঢাকায় আসে নাই, সে আজকে ঢাকা শহরে সকালবেলা এসে বিকেল দুপুরের পরের থেকে তার বন্ধু, তার গ্রামের ভাই, তার বড় ভাই, তার চাচা, হাবিজাবি এরকম করে সে একটা রিক্সা নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে। একে আমি কিভাবে শেখাবো? এ তো রাস্তায় হাঁটতেই পারে না, কিংবা রাস্তা মিরপুরে কিংবা বনানীতে কিংবা কাকলির ওই ওই ধরনের জাংশনে কিংবা টেকনিক্যাল ওইখানে জাংশনে, গুলশানে জাংশনে রাস্তায় পার হতে পারবে না।
সে কিভাবে রিক্সা চালাবে। হ্যাঁ, এবং এটা এই যে ঢাকার টেসলা যেটা, এটা তো সেও চালাতে পারতেছে। হ্যাঁ, সে চালাচ্ছে এবং এটার স্পিড তো আমি তো যতটুকু দেখছি 20 থেকে 30 মধ্যে চলে আসে। সাধারণত কনজেস্টেড 10-15-তে চালায়, কিংবা তারা ইট ক্যান গো আপ টু 20 to 30. এটা তো ভেরি ভেরি ডেঞ্জারাস। তো এইটা এইটা আসলেই কন্ট্রোল করা ডিফিকাল্ট। কিন্তু যদি না আমরা যে আজিজ সাহেব যেটা বললেন যে অলরেডি সিটি কর্পোরেশন কিংবা পুলিশের লোকজন ওনারা কিছু করাপশনের আছে, এটা তো আসলে আমাদের শুধুমাত্র এই সেক্টরে না, সব সেক্টরে আছে। কিন্তু আমি আহ, যেটা বলে শেষ করবো যে আসলে আহ, আমাদের ইনিশিয়েটিভ আমরা খুব ভালো একটা টাইমে এই আলোচনা করছি। আমি ধন্যবাদ দিব টিপিএফবি এবং এবং শারীন আপাকে যে এই এই জিনিসটা অ্যারেঞ্জ করার জন্য। এবং খুব পিক টাইমে আমরা খুব ভালো একটা সময় করছি। কিন্তু আমাদের এখান থেকে যে লার্নিংটা আসলো, কিংবা যে আমরা যে আলোচনাটা করলাম, এইটাকে নিয়ে আমাদের সামনে আগা যেতে পারে। আমি জানি টিপিএফবির নেক্সট কোনো ইনিশিয়েটিভ আছে কিনা, যে এটা নিয়ে আমরা কি করতে পারি। কিন্তু আমার মনে হয় না লং টার্ম, আমাদের লং টার্মে আমাদের মানে আমাদের শুড নট বি প্রবলেম। কিন্তু শর্ট টার্ম এবং মিড টার্মের জন্য এটা একটা ইস্যু। এই রিক্সাওয়ালাদের ট্রেনিং নিয়ে আমরা কি করতে পারবো। কিন্তু আমাদের অলরেডি মডেল একটা আছে যেটা অলরেডি চলতেছে, হ্যাঁ, কিংবা শুরু হয়েছে। এইটাকে কি করে আমরা রোল ওভার সারা বাংলাদেশে, যেমন সাকিব ভাই বললেন যে ঢাকার বাইরে এগুলো খুব প্রকট আকারে ধারণ করছে। এবং আমি যতটুকু জানি পৌরসভা শহরগুলোতে, পৌরসভার যে ছোট ছোট শহর কিংবা উপজেলা সদরে যেগুলো আছে, এখন সেখানে এগুলো পৌঁছে গেছে। এবং এটা একটা সংক্রমণ টাইপের আর কি, যে আহ, যে, কি বলে চাষের মাছের মতো, পিরানা মাছের মতো ছড়াই পড়তেছে, এরকম একটা ব্যাপার। তো এইটা আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা ইফেক্টিভ প্রোগ্রাম। আমরা এটাকে যদি যেটা মানে ম্যাটেরিয়ালাইজ করে এখান থেকে একটা সামারি আউটপুট নিয়ে যদি আমরা এটা পরবর্তীতে পলিসি লেভেলে কিছু করতে পারি। আপনি আজিজ সাহেব যেটা বললেন যে জরিমানা জরিমানা আমার কাছে মানে এটা আমি অবশ্যই হোপফুল যে কিছুই আগে ছিল না। এটা কিছু একটা হয়েছে, কিন্তু যেখানে আমাদের এটার এক্সিকিউশন, আমাদের প্ল্যানিং এর তো আসলে আমরা আহ, আহ, শুধু প্ল্যানিং এর কাজ, প্ল্যানিং এর ড্রয়িং বোর্ডে না, ইমপ্লিমেন্টেশনের পুরো প্রজেক্টের পুরো লাইফ সাইকেলকে দেখে সেটা কি করে প্রজেক্ট ফিজিবিলিটি কিংবা প্রফিট আসবে প্রজেক্টের থেকে, সেইটাকে ইনভিশন করে তারপরে এটা প্ল্যান করা উচিত। সো আমরা এই যে 2,500 টাকা, ডেফিনেটলি এটা খুব ভালো একটা অ্যামাউন্ট একটা রিক্সাওয়ালার জন্য, খুবই একটা এফেক্টিভ। এবং সে যে লাইফ, সে ঠিক শুধরে যাওয়ার কথা। কিন্তু এইটা যেটা আমরা দেখা যায় বাংলাদেশে তো অনেক এর থেকে অনেক বড় বড় অপরাধ করে মানুষ ছাড়া পেয়ে যাচ্ছে। হয়তো একটা দুইটা কেস হয়তো মিডিয়াতে আসে কিংবা কেউ ফেসবুকে দিয়ে দেয়, তখন হয়তো সেটা নিয়ে জরিমানা হয়, যে অনেক অনেক কিছু হয়। কিন্তু এছাড়া তো মোটা দাগে আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশে থাকি, বাংলাদেশের কালচার বুঝি, সমাজটা বুঝি, এটা চোখের সামনে দেখতেছি কি হচ্ছে। সো এইটা কতখানি ইফেক্টিভ হবে, কতখানি স্টিক ইম্পোর্ট করবে, এইটা একটা ইস্যু। কিন্তু আমরা যদি এটা এডুকেশন লেভেলে দিতে পারি, ক্যারোট অফার করতে পারি, যে খাওয়া দাওয়া দিচ্ছেন কিংবা ওনারা টাকা দিচ্ছেন। হ্যাঁ, তো এটা একটা ডেফিনেটলি ইট ক্যান। আমি আর একটা টুলের কথা একটু বলি, যে এনজিও সেক্টর যে দুটা এনজিও কাজ করছে, ব্র্যাক কিংবা কেয়ার, এরা কিন্তু রোড শো করতো, যেটা আহ, আহ, মিঠু ভাই বলছেন যে আম, যে এইটা রোড শো করা যেতে পারে। এবং রোড শো কিন্তু বিভিন্ন মেকার অনেকে আছে যে প্রজেক্টরে দেখে। এবং অনেক আগে একটা প্রোগ্রাম ছিল যে যাত্রা টাইপের, নানা নাতি টাইপের, এরকম একটা প্রোগ্রাম ছিল, আমি জানি না কেউ মনে আছেন কিনা। হ্যাঁ, সো আমার মনে হয় যেরকম ছোট ছোট টুল করে এইটা আমরা ডেফিনেটলি কিছু একটা করা সম্ভব। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে অন্য কাউকে একটু বলতে বলি। ফয়সাল, আপনি কি কিছু বলতে চান? আপনি হ্যাঁ, কিছু থ্যাংক বলেন ইউ। না? হ্যাঁ। আজকে আমাদের যে ইম্পর্টেন্ট টপিকটা হলো আমাদের রিক্সা। এখন হলো মানে ঢাকা শহরে যে আসলে মেন প্রবলেমটা কি হচ্ছে, রিক্সাগুলো আমাদের দেখা গেছে সব ধরনের রোডে আসলে তারা চলাচল করতেছে। এখন যখন তারা হলো লোকাল রোডে চলাচল করে তখন কিন্তু আমাদের খুবই নেসেসারি, যখন এরা হলো দেখা যাচ্ছে আমাদের মেন রোড গুলোতে এসে পড়তেছে তখন হলো আমাদের প্রবলেম ফেস করতেছি। মেটাবি যে কারণ হলো মিক্স ট্রাফিকের কারণে দেখা যাচ্ছে ওভারঅল স্পিডটা কমে যাচ্ছে। এখন আমি যদি ফান্ডামেন্টালে চাই তারা আসলে কি ধরনের
প্রবলেম ক্রিয়েট করতেছে, মানে কি কারণে আসলে প্রবলেমটা ক্রিয়েট করছে। এক, যেটা দেখি হলো আমাদের আসলে এরা হলো আমাদের ট্রাফিক রুলস, বেসিক যে রুলস, যদি ধরি হলো রেল লেন ডিসিপ্লিন, এটা তারা মানতেছে না। তখন যদি আমার যদি ইন্টারসেকশন লোকেশনে যদি দেখতেছি, তারা হলো একটা ক্যাওয়াস ক্রিয়েট করতেছে। যদি ইলিং এবং মার্জিনিং যে আমাদের হলো বেসিক যেই রুলস গুলো তারা মানতেছে না। এখন আমি যদি তাদের প্রশিক্ষণের আন্ডারে নিয়ে যাই, মানে তাদেরকে শেখাই, তারা কিন্তু হলো শিখতে চাবে না। ওই যে নাজমুত স্যার যেটা বলছে, তারা কেন শিখবে? আমার যে সাজেশন হচ্ছে, অবভিয়াসলি এনফোর্সমেন্ট যেটা, ওইটাকে আমাদের শক্তিশালী করা লাগবে। কিন্তু এর জন্য তো হলো আমাকে একটা ল ক্রিয়েট করা লাগবে। ল যেখানে হলো পানিশমেন্টের ব্যবস্থা থাকবে। যেমন যদি আমি যখন হলো ড্রাইভিং লাইসেন্স নেই, আমি কি করি, আমার কিন্তু হলো এই লাইসেন্স নেওয়ার জন্য আমি কিন্তু হলো একটা টেস্ট হয়। টেস্টের জন্য কিন্তু আমার হলো বেসিক যে প্রিপারেশন, সিগন্যাল গুলো আমি নিজেই প্রথমে হলো দেখে যাই। দেখেছে, তারপর হলো আমার টেস্টটা হচ্ছে, টেস্ট হওয়ার পর আমি হলো লাইসেন্সটা পাচ্ছি। ইভেন আমি যদি এখন ওভার স্পিডে চালাই, এখন যেটা হলো দেখা গেছে হলো আমাদের এক্সপ্রেসওয়েতে বা অন্য জায়গায় যেখানে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে, ইনিশিয়াল তারা কি হচ্ছে, আমি যদি 80-র উপর গেলে ওরা ইনিশিয়াল হলো আমাকে 2,500 টাকা ফাইন করতেছে। সেকেন্ড টাইম যদি আমি করি, আমার কিন্তু 5,000 টাকা ফাইন করতেছে। থার্ড টাইম যখন করতেছে, আমার কিন্তু হলো এই লাইসেন্সটা তারা বাতিল করে দিবে। এটা একটা লর আন্ডারে। ঠিক একই রকম রিক্সার ক্ষেত্রে আমাদের হলো ল প্রথমে ক্রিয়েট করা লাগবে এবং পানিশমেন্ট থাকা লাগবে। এখন তারা যখন হলো এই লাইসেন্সটা নিবে, লাইসেন্সটা যখন নিচ্ছে, তখন হলো বেসিক যে ফান্ডামেন্টাল রুলস, আসলে রোডটা কিভাবে ইউজ করা লাগে। রোডে তো আসলে শুধু রিক্সায় চলে না, আমার এখানে তো অনেক ধরনের ইউজার আছে এবং তাদের সাথে ইন্টারাকশন কিভাবে হওয়া উচিত। বেসিক রুলস গুলো যদি আমরা যদি ইনকর্পোরেট করে শেখানো, শিখে দেন হলো তাদের যদি একটা লাইসেন্সিং করতে পারি। এবং পানিশমেন্ট যেটা হলো, যদি তুমি যদি এই রুলসটা ব্রেক করো, তাহলে কিন্তু তোমাকে হলো এত টাকা ফাইন করা লাগবে। সেকেন্ড বার যদি করো, এত টাকা ফাইন করা লাগবে। থার্ড টাইম করলে কিন্তু তোমার হলো এই যে লাইসেন্স যেটা আছে, এটা তো বাতিল হয়ে যাবে, তুমি কিন্তু আর চালাতে পারবে না। আর এটা হলো যখন আমি করবো, তখন কিন্তু আলটিমেটলি কিন্তু আমার হলো সবগুলো স্ট্রাকচার এসে যাবে। এখন হলো এই প্রবলেম কিন্তু কিন্তু আমার কিন্তু প্রত্যেকটা মোডেই আছে কিন্তু, ঢাকা শহরের প্রত্যেকটা মোডে। এমন শুধু রিক্সা বলতেছি এটা না, এটা হলো ওভারঅল যে ফুল সিস্টেমটাই আসলে আমাদের ফোকাস করে কাজ করা উচিত, যেটা হলো আমার সাজেশন। আর আরেকটা যেটা হলো, জিনিসটা হলো স্যার যেটা বলছে এবং অলিউল্লাহ ভাইও যেটা বললো, আমাদের কিন্তু হলো ঢাকার থেকে কিন্তু হলো ঢাকার বাইরে এটা কিন্তু মেজর প্রবলেম আরো বেশি। এখন কিন্তু ঢাকাতে তাও হলো প্যাডেল রিক্সা কিছুটা দেখা যায় অনেক জায়গায়, কিন্তু ঢাকার বাইরে কিন্তু সবগুলো এখন মোটরাইজ, প্যাডেল রিক্সা বলতেই নাই। সো আমাদের আসলে ল এনফোর্সমেন্ট এগুলোতে জোর করা লাগবে। আর আরেকটা যে যে জিনিসটা, এরিয়া বেস যেটা হলো রিক্সা, এটাতে আসলে আমি অতটা এই সিস্টেম প্রতি অতটা আমি আসলে ফ্যান না। যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমার বাসা হলো বসুন্ধরাতে। আমার অফিস হলো যদি বারিধারা ডিপ্লোমেটিকে যায়, আমার যদি রিক্সাতে যেতে গেলে আমার হলো 3টা রিক্সা চেঞ্জ করা লাগে। ইভেন হলো এখান থেকে বসুন্ধরা থেকে মেন রোডে যাচ্ছি যমুনা, রাস্তা পার হয়ে, তারপর আমি হলো রাস্তা পার হয়ে দেখা যাচ্ছে হলো 13 নম্বর যে রোড বলে বারিধারা ডিপ্লোমেটিক, ওখানে যাওয়া লাগতেছে এবং বারিধারা ডিপ্লোমেটিক ভিতরে আর একটা রিক্সা নিয়ে লাগতেছে। এটা কিন্তু হলো আমার জন্য হলো পার্সোনাল ভাবে হ্যাসেল। সো এই এরিয়া বেস যে কনসেপ্টটাও, এটা হলো একটু আমাদের হলো স্টাডি করে বাইর করা দরকার। যেমন হলো বসুন্ধরা সম্পূর্ণ একটা ডিসএগ্রিগেট মানে সেপারেট এরিয়া, বড় জায়গা, এখানে আমরা হলো এরিয়া বেস করতে পারি যেহেতু মেন রোডের সাথে কানেকশন। বাট ওইখানে যেমন গুলশান বা বনানীর যে পাশের যদি একই কানেকশন থাকে, অথবা হলো আমার যে হলো ওই সাইডটা বলতে বারিধারা ডিপ্লোমেটিক, তারপরে হলো কালাচাঁদপুর, এগুলো ইন্টিগ্রেট করে, মানে যতটা লেস ট্রান্সফার সিস্টেম করে যদি আমরা হলো এরিয়া বেস সিস্টেম ডেভেলপ করতে পারি, তখন তা মোর ইফেক্টিভটা হবে আর কি। এটা হলো আমার ওপিনিয়ন। আর ওভারঅল সবকিছুই হলো কভার হয়ে গেছে, যেটা যেটা বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ফয়সাল। হ্যাঁ, ডেফিনেটলি কতগুলো জিনিস আপনি এখানে বলেছেন, খুব ভালো। যেমন হচ্ছে ওই লেন ডিসিপ্লিন, ইন্টারসেকশন রুলস, এগুলো মানা। তো এগুলা তো অবশ্যই, যেটা আমি আমি আচ্ছা, আজকে আমি একটা ডকুমেন্ট শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে আমাদের দুইটা গ্রুপে বোধহয় আমি শেয়ার করেছিলাম যে কার্বন ট্রেডিং এর কথা। সো রিক্সা ইজ ডেফিনেটলি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি একটা মোড। রিক্সাকে উচ্ছেদ করার মানে কখনোই আমাদের এটা উচিত না, রিক্সাকে উচ্ছেদ করার কথা। সো আমরা আমাদের রিক্সারা যদি এই ধরনের, প্রথমত রিক্সা অলরেডি যেভাবে চালাচ্ছে সেখানে এটা বেশ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আসলে কার্বন বা গ্রিন হাউস গ্যাস রিডাকশন হচ্ছে। আসলে আমরা যদি ওই পরিমাণ আমরা মোটর ভেহিকেল ইউজ করতাম তাহলে আসলে অনেক এমিশনটা অনেক বেশি হতো। তো এইটা কিন্তু একটা জায়গা যেখানে টিপিএফবি কাজ করতে পারে। আমি জানি এটা অনেক বড় একটা জায়গা, কিন্তু স্টিল মানে টিপিএফবি তো আর এখন যেখানে আছে টিপিএফবি এবং অ্যাকুয়ামেন হ্যাভেন দুইটা একসাথে আহ, এরকম থাকবে না ভবিষ্যতে, ইনশাল্লাহ আরো তার জায়গা স্ট্রং হবে। এবং এই যে 53 লাখ টাকার কথাটা আসে, যে 53 লাখ টাকা আমরা কোনো ডোনারের কাছ থেকে লোন নিয়েছি অথবা ফান্ড পেয়েছি, ওয়ার্ল্ড ব্যাংক বা আমি এক্স্যাক্টলি অবশ্য আমি বুঝতে পারি না, মোস্ট প্রবাবলি কোনো একটা ডোনারই হবে, ওয়ার্ল্ড ব্যাংকে ধরি। সো এই টাকাটা কিন্তু আমরা নিজেরাই এই কার্বন ট্রেডিং মার্কেটটাকে যদি আমি স্ট্যাবলিশ করতে পারি বাংলাদেশে, আমরা যদি পলিসি করতে পারি যে রিক্সাটাকে বেস করে, রিক্সা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, সো যেহেতু কার্বন সেভিং হচ্ছে, এই কার্বন কার্বন সেভিংসটা কিন্তু আমরা বাইরে সেল করতে পারি। টিপিএফবি এই জায়গাটায়ও কাজ করতে পারে, এই যে পলিসি অ্যাডভোকেসি, গভর্নমেন্টের সাথে কাজ করা, রিক্সাটাকে উচ্ছেদ না করে দিয়ে রিক্সাটাকে অবশ্যই ডেফিনেটলি রিক্সাটাকে ভালো জায়গায় স্ট্যাবলিশ করে এবং ল অর্ডার যেন মানে, ওভারঅল সব সিচুয়েশনকে ধরে। আচ্ছা, আমি কিছু বেশি কথা না বলে আবার ফয়সালের কাছে যাই, ও যেহেতু হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ, বলেন ফয়সাল। এখানে ম্যাডাম আপনি যখন বলতেছেন হলো কার্বন ফ্রেন্ডলি, অবভিয়াসলি হলো যদি আমি দেখি হলো রিক্সাটা কার্বন ফ্রেন্ডলি, বাট এই রিক্সাটা যখন মেন রোডে যাচ্ছে, মিক্স ট্রাফিকে যখন মিক্স হচ্ছে, এই কারণে কিন্তু আমার যে পিছনের যে কার বাস তার হুম। কিন্তু স্পিডটা কমে যাচ্ছে। হুম। স্পিড কিন্তু তখন ফ্লাকচুয়েশনটা বেশি হচ্ছে আমার। ওই ক্ষেত্রে কিন্তু হলো দেখা যাচ্ছে আসলে কার্বন ফ্রেন্ডলিটা হচ্ছে না। কিসের এক্স্যাক্টলি। জন্য? আমার যখন ধরো বাস বা কার, ওর কিন্তু এক্সেলারেশনটা খুব সাডেনলি করা লাগতেছে। হুম। যখন এক্সেলারেশনটা হয় তখন কিন্তু আসলে হলো আমার হলে ইমিশনটা হলো বেশি হয়। আর যদি ধরো ইন্টারসেকশন লোকেশন গুলোতে আরো বেশি হচ্ছে। সো এটাও হলো দেখা যাচ্ছে কার্বন ফ্রেন্ডলিটা আমার যখন লোকাল রোডে থাকতেছে তখন আমি বলতেছি। আবার এটা যদি হলো যখন আমার হলো মেন রোডে চলে যাচ্ছে তখন আদার্স ভেহিকেলকে ইম্প্যাক্ট করতেছে, তাদের হলো স্পিডের চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু আসলে দেখা যাচ্ছে টোটাল কনসিডার করলে আসলে রিক্সাটা তখন কার্বন ফ্রেন্ডলি হিসাবে ট্রিট করা সম্ভব হচ্ছে না আর কি। এক্স্যাক্টলি। এটাই 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 আসলে আমার পয়েন্টটা ছিল যে আমি রিক্সাওয়ালারা যখন লটা মানতেছে না, অথবা তারা তারা যেখানে সেখানে থেমে যাচ্ছে, এবং তারা হচ্ছে ওই ওই যেটা বললেন আপনি যে তারা ওভারঅল একটা ট্রাফিক কনজেশন ক্রিয়েট করছে, তখন আসলে এটা কার্বন ফ্রেন্ডলি থাকছে না। ইনফ্যাক্ট বাংলাদেশে যদিও রিক্সা কার্বন ফ্রেন্ডলি, কিন্তু আমরা যে সমস্ত গাড়ি ইউজ করি, বাস ইউজ করি, এগুলো তো কার্বন ফ্রেন্ডলি না। এগুলো কিন্তু বাংলাদেশের রেসপেক্টে কিন্তু ভালোই কন্ট্রিবিউশন আছে এই গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে। সো এই কারণে রিক্সাওয়ালাদের এডুকেশন দরকার, যে তারা লেন ডিসিপ্লিন একটা তাদের জন্য যদি লেন থাকে। অ্যান্ড আসলে বেসিক্যালি যদি আপনি বলেছেন মেইন রোডে ওই রিক্সা চালানোর কথা, আমি পার্সোনালি মনে করি যে মেইন রোডে আসলে রিক্সাটা নিলে অবশ্যই এখানে গাড়ির সাথে একটা ইয়ে তৈরি হবে, একটা কনফ্লিক্ট তৈরি হবে, এবং হচ্ছে ওভারঅল যে স্পিডটা সেটা কমে যাবে হয়তো। সেই ক্ষেত্রে আমাদের যেটা আপনি বলেছেন ভাগ করে, মানে বিভিন্ন মোড চেঞ্জ করে করে যাওয়া, ওইটাই আসলে অপশন হবে। আমি আসলে অনেক ডেভেলপ কান্ট্রিতেও দেখেছি যে এভাবে করে, যেমন অস্ট্রেলিয়াতে যখন আমি ইয়েতে চড়তাম, ট্রেনে চড়তাম, আমি প্রথমে হেঁটে বাস স্ট্যান্ডে যেতাম, বাস স্ট্যান্ডে গিয়ে আমি বাসে উঠতাম, বাস থেকে আমি রেল স্টেশনে যেতাম, রেল স্টেশনে ট্রেনে করে আমি সিবিডি অথবা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট যেখানে সিটিতে যেতাম। কিন্তু আমার কিন্তু অত কষ্ট হতো না। কারণ কি? কারণ হচ্ছে ওভারঅল সিচুয়েশনটা অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি। আমার কিন্তু অনেকগুলো মোড চেঞ্জ করতে হচ্ছে, হাঁটতে হচ্ছে, বাট স্টিল আমার কিন্তু খারাপ লাগতো না। সো
আসলে কথাটা ওই জায়গাটায় যে যেটা আপনি বললেন যে ওভারঅল সমস্ত প্ল্যানিংটা হয়তো এখানে অনেকে অভিজ্ঞ নাজমুস সাকিব ভাই আছেন, আমার চেয়ে আরো অনেক ভালো জানেন আপনারা। সো হয়তো আমার কিছু ভুল থাকতে পারে। সো ওভারঅল সিচুয়েশনটা যদি আমরা ঠিক করি তখন হয়তো এই জিনিসটাও অত কষ্ট হবে না। হ্যাঁ ফয়সাল, আপনি বোধহয় আরো কিছু বলতে চাচ্ছেন। না না, আমার ওইটা ওকে, ও আমারটা আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, ডাউন আমি একটা করতে just হয়ে গেছে। আপনি যেটা আমার কথা বললেন খুব খুব সংক্ষেপে একটু অ্যাড করি, সেটা হলো যে ডেফিনেটলি আসলে আমরা অবশ্যই। আমাদের হিউজ চ্যালেঞ্জ আপনারা সবাই যেটা বলেছেন, আমরা এবং যেটা হয় কি, আমরা সেটাকে খুব অ্যাগ্রেসিভলি আগাতে চাই যে হয় ব্যান করে দাও, না হলে চেঞ্জ করে হুম, দাও। তো ওই এক্স্যাক্টলি। ফর এক্সাম্পল আমি আমি যদি বলি যে উত্তরার ওয়াকেবিলিটি বাড়াবো, ইটস মাচ মোর ইজিয়ার টু ওয়ার্ক উইথ। হ্যাঁ, আপনি যেটা বলেন ওয়াকেবিলিটি যে পয়েন্টটা, উত্তরায় বিআরটি লেন তৈরি করার পরে ইটস ইটস হরিবল কন্ডিশন অন দ্য রোড, আপনার রাস্তা ক্রস করাটা রাইট নাও ইজ এ এক্সট্রিমলি ডেঞ্জারাস সিচুয়েশন। হ্যাঁ, সো আমি যদি একটা সিম্পল ছোট জায়গার আমি ওয়াকেবিলিটি বাড়াতে পারি, দেখা যাবে ওইখানে কিন্তু রিক্সা ট্রাফিকটা মোর ব্যালেন্সড হয়ে আসে। হুম তখন এই যে ছোট ছোট রিক্সা ভিড় করে দাঁড়ায়, আমি যে একদম গেটের কাছে রিক্সা থাকবে। কারণ আমি যদি এই বসুন্ধরার কথা বলা হচ্ছে, বসুন্ধরার সামনে আমি, আপনি জানেন কি জানি না, সেটা হলো যে রাস্তাটুকু যেটুকু আছে বসুন্ধরা কানেক্টিং থেকে প্রগতি সরণি, এইটুকু রাস্তা প্রচুর লোক, কয়েক লক্ষ লোক সম্ভবত দৈনিক হাঁটাচলা করে, বাট হরিবল ফুটপাতের অবস্থা। জাস্ট ফর দিস রিজন ওখানে রিক্সার একটা ডিমান্ড এবং রিক্সার একটা প্রেশার তৈরি হচ্ছে। কিন্তু আমি জানি যে ওখানে একটা হোয়াইট ফুটপাথ থাকে, গুলশানে কিছু জায়গায় যেমন ফুটপাথ আছে, এটা কিন্তু রিক্সা সলভ করে ফেলবে। সো আমরা মনে হয় মানে আমাদের ছোট স্কেলে যদি কাজ করতে চাই, উই ক্যান ওয়ার্ক উইথ স্মলার সেগমেন্টস। আমরা যদি 5 কিলোমিটার বা একটা 5 কিলোমিটার বা 5 কিলোমিটার জোনের ওয়াকেবিলিটি বাড়াতে পারি, হুম ওখানে কিন্তু রিক্সার নিডটা কিন্তু কমে যাবে। হ্যাঁ, সো আপনি ভাই যে বললেন, যে ফয়সাল ভাই যেটা বললেন, আমি কিন্তু ওই ওই যে ফুটওভার ব্রিজটার কথা বলতেছেন, আই ইউজ দ্যাট ফুটওভার ব্রিজ। কিন্তু ওই ফুটওভার ব্রিজটা কিন্তু আপনার স্কেলেটর আছে। হ্যাঁ, ভেরি নাইস হুম ফুটওভার ব্রিজ। হুম, কিন্তু এর আশেপাশে ইজ নট এ কনভেনিয়েন্ট, হাঁটার জন্য ফুটপাথ ভালো না, হকার, রিক্সা, এবং ইটস নট ইজি। হ্যাঁ, তো আপনি যে ইউএসএ তে বা অস্ট্রেলিয়া যেখানে বলেন, ওই হাঁটাটা কিন্তু মোর কনভেনিয়েন্ট ছিল। জাস্ট বিকজ অফ দ্য সিচুয়েশন আমি ওই হাঁটাটা সেটা এনজয় করতে পারতেছি না। তো আমার মনে হয় যে সবাই যেটা বলছেন সেটাতে সাথে আছেই। প্লাস আমাদের যে ছোট প্ল্যাটফর্মটা আছে, সেখানে আমরা বড় পলিসিতে যদি যেতে পারি আলহামদুলিল্লাহ। যদি আমরা ছোট ছোট জোন নিয়েও কাজ করতে পারি, দ্যাট মে বি ভেরি গুড আইডিয়া। ওয়াকেবিলিটি প্লাস সিভিলার কানেক্টিভিটি, এটা কিন্তু একটা ভেরি গুড ওয়ে টু গো। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। হ্যাঁ সেখান থেকে আচ্ছা, আমি কিছু বলার আগে আর কারো কিছু এখানে অ্যাড করার আছে বা বলার আছে? আহ সৈয়দ ওয়ালিউল্লাহ আহ আচ্ছা। এক্সকিউজ ম্যাম, যদি আপনি হ্যাঁ হ্যাঁ অনুমতি দেন আমি একটু বলতে চাচ্ছি হ্যাঁ যে হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। নাজমুল সাকিব স্যার যেটা বলছেন তার সঙ্গে শুধু আমি একটু অ্যাড করি একটা পয়েন্ট, যে আসলে আমাদের যদি এই আহ, হাঁটার রাস্তাটা ফুটপাথটা যদি ক্লিন থাকে, তাহলে পরে আসলে মানুষজন, আমরা যত ভোগান্তি আছে সবগুলো হ্রাস পেতে পারে। দুইটা জিনিস যদি আমরা করি, যে রিক্সা যদি জেব্রা ক্রসিং এ পার্কিং না করে এবং যে রাস্তাগুলোর এন্ট্রি সেখানে যদি তারা পার্কিং করে না রাখে, তাহলে পরেই অনেকটা সলভ হয়ে যায়। বাকিটা ফুটপাথ যদি ক্লিন থাকে। শুধু এই দুইটা পয়েন্ট আমার মনে হয় যে জেব্রা ক্রসিং এর যে রিক্সা যেভাবে অবস্ট্রাকশন তৈরি করে, এই ব্যাপারটা যদি একটু কাইন্ডলি কনসিডার নিত যারা ট্রেনিং প্রোগ্রামের সঙ্গে বা বিভিন্ন জায়গায় আছেন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এটাকে হাইলি মোটিভেট করতে পারেন রিক্সা পুলারদেরকে, যে কোনো অবস্থাতেই তোমরা জেব্রা ক্রসিং এ এটা অবস্ট্রাকশন তৈরি করবে না, এন্ট্রিতে, রোডের এন্ট্রিতে অবস্ট্রাকশন তৈরি করবে না, তাইলে পরে হবে না। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ফেরদৌস, তোমার হাত উঠানো। ফেরদৌস, তুমি কি কিছু বল? ম্যাম, হ্যাঁ ম্যাম, যেটা বলছিলাম আমরা আসলে গুলশান, বারিধারা এবং বসুন্ধরার কথা উদাহরণ হিসেবে টেনে আনছি, যে না এখানে মোটামুটি কন্ট্রোলড ওয়েতে রিক্সা চলছে, এরকম কিছু, তাই না? বাট দুঃখের বিষয় হচ্ছে যে এখন শুধুমাত্র বসুন্ধরাতেই মনে হয় এটা অবশিষ্ট রয়েছে। বাকি সব জায়গাতে যে নিয়ন্ত্রিত যে ব্যবস্থাটা ছিল, সোসাইটি বা লোকাল যারা আহ, মানে কমিউনিটি, তারা সেটা মেনটেন করতে পারছে না বা করছে না। এখানে পলিটিক্যাল কিছু ব্যাপার রয়েছে, প্লাস চেষ্টা মাঝখানে করেছিল কিন্তু পারছে না। আর এখানে আসলে যারা মিসক্রিয়েন্টস, তারা আসলে চেষ্টা করছে যে কিভাবে এটাকে তারা ফাইন্যান্সিয়ালি লাভবান হওয়ার ক্ষেত্রে ব্যবহার করছে।
এটাকে আসলে ল এনফোর্সের ব্যাপারটা প্রথম দিকে স্যার বলেছিলেন। সেই জিনিসটা আসলে এখানেও চলে আসে, কারণ ল এনফোর্সের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এইখানে। যদি এনফোর্সমেন্ট না করা হয় তাহলে আসলে খুবই একটা রেডিমেড সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, যেটা গুলশানে হয়েছে, বারিধারাতে হয়েছে। শুধু বসুন্ধরাতে একেবারে ফুললি কাভার্ড একটা এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়া বিধায় বসুন্ধরাটাতে এখনো টিকে আছে, বাইরে রিক্সা ঢুকতে পারে না, বা নির্দিষ্ট নাম্বার ওয়ালা এবং ভেস্ট ওয়ালা রিক্সাগুলো ওখানে চলছে। আহ গুলশান বা অন্যান্য এরিয়ার মতো ওই জিনিসটাকে একটু মডিফাই করে জিনিসটাকে ফিরে নিয়ন্ত্রিত করা উচিত। কমিউনিটিকে ইনভলভ করতে হবে। প্রত্যেকটা কমিউনিটির আন্ডারে সিটি কর্পোরেশনের সাথে কোলাবোরেশন করে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে ঠিক আছে। যেমন গুলশানে এমনটা আগে হতো, গুলশানের রিক্সা বনানী যেতে পারবে এবং বনানীর রিক্সাও গুলশানে আসতে পারবে। ওদের যে লোকাল কমিউনিটি ম্যানেজমেন্টের জন্য যে পুলিশ বা নিরাপত্তার দায়িত্বে লোক আছে, তারা উভয় পাশকে এলাও করতো। বাট এখন হয়েছে কি, ওদের রিক্সাগুলো আর এখন এভাবে অতটা খুঁজে পাওয়া যায় না, বা ওদের নাম্বারিং রিক্সাগুলো ইম্পর্ট্যান্ট না এখন। এখন রিক্সা এতটা অ্যাভেলেবেল, এবং অ্যাভেলেবেল হওয়া ভালো, কিন্তু এত দ্রুত গতির রিক্সা প্রচুর পরিমাণে চলছে, ইলেকট্রিক রিক্সা, সেটা আসলে নিয়ন্ত্রণের বাইরে, এবং প্রায় প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে গুলশান বনানী এরিয়াতে। এটা আর কি বলতে চাইছিলাম, যে আমাদের আসলে কোনো একটা ওয়েতে পূর্বে যেটা ছিল সেটাও রিস্টোর করতে হবে, এবং নতুন করে এটাকে আরো বাড়াতে হবে কমিউনিটি ইনভলভমেন্টের মাধ্যমে, যেন রিক্সার ভুলভাল চালানো বা অনিয়ন্ত্রিত গতিতে, যেটা ক্ষতির কারণ সবার জন্য, সেটা যেন আমরা কন্ট্রোলে আনতে পারি। রিক্সা আমাদের লাগবে, এটা সত্য কথা, কারণ আমাদের সবার গাড়ি নেই। আর সবার গাড়ি চালানোটাও পরিবেশের জন্য ভালো হবে না। যদিও রিক্সা বিদ্যুতের মাধ্যমে চার্জ হচ্ছে, ওটাও কোনো না কোনো ফুয়েলের মাধ্যমে আসতেছে, যদি আমরা রিনিউয়েবল এনার্জি থেকে না আনি, তারপরও সরাসরি বায়ু দূষণটা করছে না। অনেক দূর বলে ফেলছি। আসলে মেইন ব্যাপারটা এটাই, আমাদেরকে কাজ করতে হবে কমিউনিটিকে নিয়ে এই বিষয়টাকে হ্যান্ডেল করতে। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অলরেডি অনেকক্ষণ চলে গেছে। আচ্ছা, আহ, আমরা কি তাহলে এখন র্যাপ আপ করতে পারি, এবং আমরা কি কোনো কিছু আমাদের নেক্সট স্টেপ কি হতে পারে এটা নিয়ে একটু বলতে পারি? নাজমুস সাকিব ভাই, যদি আপনি বলেন টিপিএফবি কে রিপ্রেজেন্ট করে যে কি করা আসলে যায় এখান থেকে, আমরা নেক্সট স্টেপে আমরা কি করতে, কোনো পাইলট প্রোগ্রাম, কোনো কিছু বা ক্যাম্পেইন, বা যেটা বললাম পলিসি অ্যাডভোকেসি, এরকম কিছু কি আমরা করতে পারি কিনা? আমার মনে হয় কয়েকটা ভালো পরামর্শ আসলে আসছে। ভাইরা সামারিজ করেও দিয়েছেন কয়েকটা পয়েন্টে। সো আমি মনে হয় মানে বেস্ট টেক হয়ে অনেকে এনফোর্সমেন্ট এন্ড এডুকেশন। হ্যাঁ। তো আমাদের হেজিটেশন ছিল এডুকেশন নিয়ে। আমার মনে হয় আমি আমি নিজে একটু কনভিন্স যে এডুকেশন ইজ নেসেসারি। বাট আমি জানি না, ব্র্যাকের সিলেবাসটা আমি দেখি নাই। বাট এডুকেশন পার্টেনিং টু ড্রাইভার্স, আমি জাস্ট তাকে আমি রং সাইড রাইট সাইড শিখাবো না, তার নিজের লাইভলিহুডটাকে বেটার করতে পারে এমন এডুকেশন যদি আমি দিতে পারি, আহ, তাহলে হয়তো তারা হয়তো মোর অ্যাকসেপ্টিং হবে। একটা পয়েন্ট। সো এডুকেশনটা কি হতে পারে, সেটা একটা সিলেবাস তৈরি করা, বা যারা ট্রেন করছে, আমি জানি না আসলে ট্রেনিং ম্যাটেরিয়ালটা পাওয়া যাবে কিনা, সো দ্যাট উই ক্যান লার্ন অ্যান্ড হেল্প দেম টু ইমপ্রুভ, যে ট্রেনিংটা কি করা যেতে পারে, 1 নম্বর। 2 নম্বর, আমি যেটা মনে করি এনফোর্সমেন্টের গাইডলাইন যেটা বলা হচ্ছে, আমি নিজের দেখার সুযোগ পাইনি যে রিক্সাদের কি কি কন্ডিশন ফলো করতে হবে। মেবি মেবি টিপিএবি এখানে ওই যে রুলসটা তৈরি করা হচ্ছে সেখানে কিছু ইনপুট দিতে পারে, যে হাউ টু ইমপ্রুভ দ্যাট ড্রাফট, যে খসড়া পরিকল্পনা হচ্ছে, সেখানে হয়তো আমরা লোকাল গভর্নমেন্টকে এটা হেল্পটা করতে পারি। আর থার্ড হলো অ্যাক্টিভিটি বেস যদি বলা হয়, অ্যাক্টিভিটি বেস টাস্কটা আমাদের একজন পার্টনার যেটা সেটা পার্টনার খোঁজে লাগতে হয়, যে তারা কি ধরনের জিনিস চায়, বা ডিএনসিসি যদি হয়, হোয়াট দে ওয়ান্ট অ্যান্ড হাউ ক্যান উই সাপোর্ট ইট, বিকজ ইটস এ বিগ ইস্যু। সো বিগ ইস্যুতে আমি পয়সা খরচ না হয় এমন দুইটা সাজেশন দিলাম। আর পয়সা যদি খরচ করতে হয়, অ্যাক্টিভিটি দিয়ে দেখাতে হয়, তাহলে আমাদের একদম ভালো পার্টনার লাগবে। তো সো মেবি টিপিএবি যারা আপনার লিডারশিপে আছেন, তারা হয়তো এক্সপ্লোর করতে পারেন যে কি করা যেতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাজমুল সাকিব ভাই। আহ, আচ্ছা, আর যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন, না হলে আমরা এখন মানে মোটামুটি সামারাইজ করে র্যাপ আপ করে দিব। আর কি কেউ কিছু বলতে চান?
আহ, আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে কারো কিছু বলার নাই। হ্যাঁ, ডেফিনেটলি আমরা এই যেটা ভাই বললেন যে সিলেবাসে আমাদের কন্ট্রিবিউশন থাকতে পারে, এনফোর্সমেন্ট গাইডলাইনে ওখানে আমাদের কন্ট্রিবিউশন থাকতে পারে। অ্যান্ড এই এই জায়গায় হয়তো টিপিএফবি কাজ করে। আর ধর কোনো ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস এর জায়গায় অবশ্যই ডেফিনেটলি অ্যাকুমেন্ট হ্যাভেনও টিপিএফবির সাথে কোলাবোরেট করে কাজ করতে পারে, কারণ আমাদের সাথে অনেক স্টুডেন্ট ভলান্টিয়াররা আছে। সো ও ওই জায়গাটায় ইনফ্যাক্ট রিক্সা চালকদেরকে এডুকেশনের যদি আমরা কোনো পাইলট প্রোগ্রাম করি, রান করতে চাই, সেখানেও আমাদের ভলান্টিয়াররা ডেফিনেটলি ইনভলভ হতে পারে। সো মোটামুটি আমাদের এখান থেকে অনেক কিছুই আমরা নিয়ে যাচ্ছি, অনেক অনেক অভিজ্ঞতা, অনেক কিছু। তো উম, ইনশাল্লাহ এখানে আমরা শেষ থাকবো না, আমরা এইটাকে আরেকটু ফার্দার প্রসিড করব, যেগুলো আমরা শিখলাম এখান থেকে। আর সেই সেটা আমরা হয়তো নেক্সট কোনো ওয়েবিনার অথবা কোনো ইন পার্সন যে মিটিংগুলো হয় সেখানে এগুলো আলোচনা করা যায়। তো এই ক্ষেত্রে যারা বাংলাদেশে আছে তারা হয়তো আহ, করতে পারবে। ফয়সাল, যেহেতু আপনি বোধহয় ইসি কমিটিতে আছেন টিপিএফবি, সো ইন পার্সন, আচ্ছা, আপনি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সো আপনিও হয়তো ইন পার্সন মিটিং এ এগুলা একটু শেয়ার করতে পারেন, কারণ আজকে অনেকে জয়েন করতে পারে নাই। যে আমরা কি, কারণ ওয়েবিনার করে শেষ করে গেলে তো হবে না, আমাদের কোনো একটা জায়গায় আসলে আমাদের একটা কন্ট্রিবিউশন থাকতে হবে আর কি, সেই জন্য বলছি। তো এই তো তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং এই আপনাদের এই ভ্যালুয়েবল ইনসাইট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আম, তো ইনশাল্লাহ আমাদের আবার আহ, ইয়ে হবে, দেখা হবে সুন ওয়েবিনারের মাধ্যমে। তো এই